তাহলে আজকে আমরা শুরু করছি ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, ঠিক আছে? জলবায়ুর শ্রেণীবিভাগ। এখন জলবায়ুর শ্রেণীবিভাগ বলতে আমরা নরমালি সেই কোপেন আর থর্নডয়েড এই দুটো বুঝি, বা তেভারদা বা হিটো, রোলিভার এদেরগুলো বুঝি আরকি। তো মেইন যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন এ যাওয়ার আগে এখান থেকে নরমালি ২-১ টা ছোট, ছোট উম আমাদের ২-১ টা জিনিস জেনে রাখা ভালো, যেগুলোর থেকে কোয়েশ্চেন আসলেও তোমাদের আসতে পারে, ঠিক আছে? যেমন মাইক্রো ক্লাইমেট কি, তারপর হচ্ছে গিয়ে লোকাল ক্লাইমেট কি, মেসো ক্লাইমেট কি, এই সমস্ত যে ব্যাপারগুলো আছে সেই সমস্ত ব্যাপারগুলো, ঠিক আছে? ম্যাক্রো ক্লাইমেট কি, এগুলোর এক্সাম্পল অনেক সময় দিয়ে দিতে পারে, বা এদের যে এক্সটেনশন টা আছে, যে এদের যে বিস্তৃতিটা আছে সেটাও কিন্তু দিয়ে দিতে পারে। আর যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেই বিষয়গুলো নিয়েই আমি তোমাদের আলোচনা করব। বেশি ভাস্ট যাব না, ঠিক আছে? তাহলে মাথায় অনেক কিছু ঢুকে যাবে, সময় কম আছে। যেটুকু প্রয়োজন সেটুকুই আমি তোমাদেরকে বলে দেব। ঠিক আছে? যে কোপেন আর থর্নটয়েড এর ক্ষেত্রে, থর্নটয়েড টা আজকে করাবো না। কারণ দুটো একসাথে করালে মাথায় গুলিয়ে যাবে। ঠিক আছে? একটা, একটা করে করাবো। থর্নটয়েড টা পরের ক্লাসে হবে। আর আজকে আমরা শুধু কোপেন টা বলবো। কিন্তু কোপেন এ যাওয়ার আগে আমরা একটু বললাম যে ইন্ট্রোডাকশন পার্টে আমরা যে সমস্ত ক্লাইমেটিক যে শ্রেণীবিভাগগুলো আছে সেই শ্রেণীবিভাগগুলো একটু দেখে নিই। ঠিক আছে? তাহলে যারা নোট বানাতে চাও আমার সাথে লিখতে থাকো। ক্লাসিফিকেশন অফ ক্লাইমেট। হুম, ক্লাসিফিকেশন অফ ক্লাইমেট। দেখো, প্রথমেই একটা স্থানিক যে স্কেল হয়, হ্যাঁ? একটা দূরত্বের ভিত্তিতে যে স্কেল হয়, সেই দূরত্বের ভিত্তিতে এম ইয়োশিনিউ বলে একজন ভৌগোলিক ছিলেন। তিনি মূলত ৪ টি ভাগে ভাগ করেছিলেন। তাহলে কি নামটা বললাম? এটা লিখে রাখবে যে বেস অন কি বেস ছিল? না, স্পেশিয়াল স্কেল। স্পেশিয়াল স্কেল মানে কি? স্পেশিয়াল স্কেল মানে আর কিছুই না, স্থানিক। মানে এখান থেকে এই দূরত্ব বা ওখান থেকে এই দূরত্ব, এইটাকে স্পেশিয়াল স্কেল বলা হয়। তাহলে বেসড অন স্পেশিয়াল স্কেলের উপর ভিত্তি করে এম এম কি নামটা বললাম? ইয়োশিনো। ইয়োশিনো ৪ টি ভাগে ভাগ করেছিলেন। কি, কি ৪ টি ভাগ? দেখো, ১ম এ ভাগ করেছিলেন মাইক্রো ক্লাইমেট। উম মাইক্রো ক্লাইমেট। 2nd উনি ভাগ করেছিলেন লোকাল ক্লাইমেট। এগুলোর এক্সাম্পল বা এক্সটেনশন আসতে পারে। ৩ নম্বরে ভাগ করেছিলেন মেসো ক্লাইমেট। মেসো ক্লাইমেট। ৪ নাম্বার ভাগ করেছিলেন, যেটা লাস্ট, ম্যাক্রো বা বৃহৎ, ম্যাক্রো ক্লাইমেট। এটাকে নরমালি অনেক সময় আমরা জিও ক্লাইমেটও বলে থাকি। কি বলে থাকি? জিও ক্লাইমেট। এর প্রত্যেকটির কিন্তু যে ৪ টে ভাগ করেছিলেন, এই মাইক্রো বা লোকাল বা মেসো বা ম্যাক্রো, ঠিক আছে? এই প্রত্যেকটার কিন্তু একটা স্পেশাল এক্সটেনশন আছে। তার মানে একটা স্পেশাল বা স্থানিক একটা বিস্তৃতি আছে। কিরকম বিস্তৃতি আছে? দেখো, এই বিস্তৃতিগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন তুলে দিতে পারে পরীক্ষাতে। যেমন মাইক্রো ক্লাইমেট আমরা কোনটাকে বলবো? মাইক্রো মানে ক্ষুদ্র। যেমন ধরো আমি যে বাড়ির রুমে পড়াচ্ছি সেটি একটি মাইক্রো ক্লাইমেট, সেটির একটি এনভায়রনমেন্ট আছে। আবার ধরো যদি একটা সবজির বাগান হয়, ঠিক আছে? একটা ভেজিটেবলস গার্ডেন হয়। সেই ভেজিটেবলস গার্ডেনস এরও একটি হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট আছে, তারও একটি জলবায়ু আছে। এখন যেমন ফসল লাগানো হচ্ছে ক্ষেতে, ঠিক আছে? বর্ষাকালে। তাহলে বর্ষাকালে ফসল লাগানো যাচ্ছে, সেই ক্ষেতের বা সেই জমির একটি ক্লাইমেট থাকবে। ঠিক আছে? এই যে ক্লাইমেটটি আমরা কথা বলছি তার এক্সটেনশন খুবই কম। যেমন নরমালি ১ মিটার থেকে ১০০ মিটার পর্যন্ত হতে পারে। ঠিক আছে? মানে অনুভূমিক দূরত্ব, মানে হরাইজন্টাল ডিসট্যান্স কত হতে পারে? হরাইজন্টাল ডিসট্যান্স হতে পারে ১ মিটার থেকে ১০০ মিটার। অ্যান্ড ভার্টিক্যাল এক্সটেনশন কত হতে পারে? ভার্টিক্যালস মানে হচ্ছে উপরের দিকে। উলম্ব দিকে কত হতে পারে? না, সারফেস থেকে, এটাকে যদি আমরা সারফেস ধরে নিই, তাহলে সারফেস থেকে মোটামুটি ১০০ মিটার। কত? সারফেস থেকে মোটামুটি ১০০ মিটার। এরকম ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে, যদি ১ থেকে ১০০ মিটার এবং ওপর দিকে সারফেস থেকে ১০০ মিটার, তাহলে তখন আমরা সেটাকে বলব কি ক্লাইমেট? তখন আমরা সেটাকে বলব মাইক্রো ক্লাইমেট। ঠিক আছে? তাহলে মাইক্রো ক্লাইমেট কি? এখানে লিখবে যে হরাইজন্টাল এক্সটেনশন, আমি শর্টে লিখছি, এক্সটেনশন কত থাকবে? ১ মিটার থেকে ১০০ মিটার। অ্যান্ড ভার্টিক্যাল এক্সটেনশন থাকবে কত? ভার্টিক্যাল সারফেস থেকে আপ টু উপরের দিকে যদি যাই তাহলে সেটাও থাকবে ১০০ মিটার।
এটা হচ্ছে গিয়ে তোমার মাইক্রো ক্লাইমেটের ক্ষেত্রে। এবারে অ্যাজ পার এক্সাম্পল যদি আমরা বলি যে এটার এক্সাম্পল কি হবে? বা উদাহরণ কি হবে? তাহলে বলবে যে স্যার এটা আমরা একটা জমি আমরা বলতে পারি, যেখানে আমাদের ধান লাগানো হয়। তারপর হচ্ছে বাগান আমরা বলতে পারি, তাই তো? বাগান আমরা বলতে পারি। এবারে এটা কি হয়? এটা একটা ঘরেও বলতে পারি, যেখানে ধরো তোমরা আছো, যেখানে ক্লাস করছো, ঠিক আছে? বা আমি যেখান থেকে পড়াচ্ছি, সেটা একটা ঘরও হতে পারে। তাহলে একটি ঘরের ক্লাইমেট অনেক সময় অনেক রকম হয়। তুমি ঘরের দরজা জানলা যদি বন্ধ রাখো, তাহলে দেখবে ভ্যাপসানি হয়ে যায় আরকি। তাহলে সেই ব্যাপারটা হচ্ছে কি ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। সেই ধরনের ক্লাইমেটকে কি বলছে? সেই ধরনের ক্লাইমেটকে বলা হচ্ছে মাইক্রো ক্লাইমেট। হুম? 2nd আছে কি দেখো লোকাল ক্লাইমেট। লোকাল ক্লাইমেটে কি হয়? লোকাল ক্লাইমেটে এই এক্সটেনশনটা এই যেটা আমি বললাম ১০০ মিটার আপ টু ১০০ মিটার। এই হরাইজন্টাল এক্সটেনশনটা কত হবে? না বেড়ে যাবে। বেড়ে গিয়ে ১০০ মিটার থেকে নরমালি ১০০ মিটার থেকে কত হবে? ১০০ মিটার থেকে যদি ১০০০ মিটার পর্যন্ত হয়, মানে ১০০ র নিচে থাকলে তো তখন সেটা মাইক্রো বলবে। ঠিক আছে? ১০০ র উপরে যদি চলে যায় এবং প্রায় ১ কিলোমিটার, ১০০ থেকে ১ কিলোমিটার বা ১০০০ মিটার আমরা বলতে পারি। ১০০০ মিটার এটাকে আমরা কি বলবো? হরাইজন্টাল ডিসট্যান্স যখন কভার করবে তখন সেটাকে বলবো লোকাল ক্লাইমেট। এবং যদি উপরের দিকে দেখি উলম্ব বিস্তার যদি আমরা দেখি তাহলে কি সারফেস থেকে আবার যদি আমরা ১ কিলোমিটার নিই এইভাবে ১ কিলোমিটার যদি আমরা নিই বা ১০০০ মিটার যদি নিই ১০০০ মিটার যদি আমরা নিই তাহলে সেই ক্লাইমেটটা থাকবে। সেই ক্লাইমেটটা কি? সেই ক্লাইমেটটা থাকবে লোকাল ক্লাইমেট। যেমন আমাদের একটা বাজারের ক্লাইমেট, তাই তো? একটা বাজার বা তুমি যে গ্রামটাতে বসবাস করো সেই গ্রামের যে ক্লাইমেট, ঠিক আছে? বা তুমি যে শহরের যে অঞ্চলটিতে থাকো তার যে ক্লাইমেট সেটাকে বলা হচ্ছে লোকাল ক্লাইমেট। তাহলে এটা তোমার এক্সাম্পল এ দিতে পারে যে একটি শহরের ক্লাইমেট, একটি শহরের ক্ষুদ্র অঞ্চলের ক্লাইমেট কোন অঞ্চলে ক্লাইমেটের অন্তর্ভুক্ত বা একটি শহরের একটা কলোনি এরকম দেবে একটা শহরের একটা কলোনি বা একটি গ্রাম কোন ধরনের জলবায়ুর শ্রেণীভুক্ত তখন সেটা বলবে লোকাল ক্লাইমেটের আন্ডারে তখন সেটা পড়ছে। হয়েছে? এবারে ৩ নাম্বারে আছে দেখো মেসো ক্লাইমেট। মেসো ক্লাইমেটটা কি? দেখো মেসো ক্লাইমেটটা নরমালি যেটা মেসো ক্লাইমেট আছে, মেসো ক্লাইমেট এই যে ক্লাইমেটটা আছে এর বিস্তার এর বিস্তার মনে রাখবে বিস্তার নরমালি এর ১০০ মিটার থেকে ধরা হয়। ১০০ মিটার থেকে ধরা হয় মানে মিনিমাম ১০০ মিটার থেকে ধরা হয় এবং আপ টু থাকবে কত ২০ কিলোমিটার। আপ টু থাকবে কত? আপ টু থাকবে ২০ কিলোমিটার। তাহলে ১০০ মিটার থেকে আমরা ধরছি এবং ২০ কিলোমিটার পর্যন্ত হরাইজন্টাল ডিসট্যান্স যখন কভার করবে, অনুভূমিক দূরত্ব যখন কভার করবে, তখন সেটাকে বলা হচ্ছে মেসো ক্লাইমেট। হয়েছে? এই যে মেসো ক্লাইমেট আছে এর ভার্টিক্যাল এক্সটেনশন কত হবে? মেসো মানে মাঝামাঝি, ভার্টিক্যাল এক্সটেনশন হবে এই আমার যদি সারফেস হয়, এই আমার সারফেস হয় তাহলে সারফেস থেকে আপ টু 6 কিলোমিটার, 6 কিলোমিটার। মানে প্রায় ধরো ট্রপোপজের কাছাকাছি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তোমার ট্রপোপজের কাছাকাছি ঠিক আমাদের বলাটা ভুল হবে। মেরু অঞ্চলের ট্রপোপজের কাছাকাছি চলে যাবে। টোটাল ধরে রাখো যে ৬ কিলোমিটার। ৬ কিলোমিটার হচ্ছে এর ভার্টিক্যাল এক্সটেনশন। তাহলে এই ধরনের যে ক্লাইমেটটা থাকবে তখন সেটাকে আমরা বলছি মেসো ক্লাইমেট। যদি আমরা উদাহরণ দিই, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে আমাদের যে আপার গঙ্গা প্লেন আছে বা আমাদের যে গঙ্গা প্লেন আছে না সেই গঙ্গা প্লেনকে আমরা ৩ টে ভাগে ভাগ করি একটা আপার, একটা লোয়ার, একটা মিডল। তাহলে এই যে আপার, মিডল বা লোয়ার এগুলো কোন ধরনের ক্লাইমেটের অন্তর্ভুক্ত? তাহলে এই ক্লাইমেট গুলো হচ্ছে মেসো ক্লাইমেটের অন্তর্ভুক্ত। আবার ধরো যদি বলে তামিলনাড়ুর সমভূমি, ঠিক আছে? আমি এখানে এক্সাম্পল গুলো লিখছি দেখো মেসো ক্লাইমেটের এগুলো অনেক সময় আসে পরীক্ষাতে ২-১ টি পরীক্ষাতে এসছে যদিও সেগুলি বাইরের স্টেটের পরীক্ষাতে এসছে। আ পিজিটি পোস্টে এসছে। উম মেসো ক্লাইমেট, মেসো ক্লাইমেটের আমি এক্সটেনশনটা বলে দিচ্ছি তোমাদেরকে। আমি এখানে উদাহরণটা বলছি। মেসো ক্লাইমেটের উদাহরণ যদি আমরা ১ম এ ধরি বলবে উচ্চ উচ্চ বা হচ্ছে গিয়ে তোমার তার সাথে নিম্ন বা মধ্য যেটা আছে আমি দুটোই লিখছি নিম্ন গঙ্গা সমভূমি। ঠিক আছে? গঙ্গা সমভূমি। ২ নাম্বার আছে কি বললাম? তোমার হচ্ছে গিয়ে তামিলনাড়ু সমভূমি, তামিলনাড়ু সমভূমি এবং আছে কি যদি আরো এক্সাম্পল নিই যেমন কোঙ্কণ উপকূল, পশ্চিম উপকূল আমাদের আছে কোঙ্কণ উপকূল। এগুলি সব হচ্ছে মেসো ক্লাইমেটের উদাহরণ। ঠিক আছে? এরপরে আছে গিয়ে রেওয়া মালভূমি, রেওয়া মালভূমি। তারপরে আছে তরাই বা ভাবর যদি আমরা ধরি, তরাই, ভাবর এগুলো সব হচ্ছে গিয়ে যে মেসো ক্লাইমেট। ঠিক আছে? তার সাথে এখানে বলতে পারো গোদাবরী যে ডেল্টা আছে
যে রাজমুন্ড্রির পর থেকে যে ডেল্টাটা সৃষ্টি হয়েছে সেটা, গোদাবরী বদ্বীপ, এগুলো হচ্ছে সব হচ্ছে গিয়ে তোমার কি, এগুলো হচ্ছে সব মেসো ক্লাইমেটের উদাহরণ। তাহলে এগুলো এই যে বললাম এগুলো কি, এগুলো সব মেসো ক্লাইমেটের উদাহরণ। আমি আরেকবার বলছি, উচ্চ নিম্ন গঙ্গা সমভূমি, তামিলনাড়ু সমভূমি, কোঙ্কণ উপকূল, রেওয়া মালভূমি, তরাই ভাবর বা গোদাবরী বা ছোটখাটো যে সমস্ত আরো অঞ্চলগুলো থাকবে সেগুলো সব কার অন্তর্ভুক্ত থাকবে, সেগুলো সব হচ্ছে গিয়ে মেসো ক্লাইমেটের উদাহরণ, মেসো ক্লাইমেটের অন্তর্ভুক্ত থাকবে। এখন হচ্ছে এইগুলো তোমাকে কিন্তু তুলে দিতে পারে যে তোরাই এবং ভাবর কোন ক্লাইমেটের অন্তর্ভুক্ত, ঠিক আছে, বা গোদাবরীর বদ্বীপ কোন ক্লাইমেটের অন্তর্ভুক্ত, কোঙ্কণ উপকূল কোন ক্লাইমেটের অন্তর্ভুক্ত, এইভাবে কিন্তু কোশ্চেন করতে পারে। এগুলো বেসিক, এগুলো তোমাকে ক্লাসিফিকেশন অফ ক্লাইমেট যখনই শুরু করবে তখনই কিন্তু এগুলো পড়তে হবে, এগুলো দিয়ে স্টার্টিং, এগুলো ইন্ট্রোডাকশন পার্টে আছে, ঠিক আছে। তাহলে 3 নাম্বার আমাদের গেল মেসো ক্লাইমেট। এখন ম্যাক্রো, আমরা নাম শুনেই বুঝতে পারছি যে ম্যাক্রো ক্লাইমেট কোনটা হতে পারে। এই যে ম্যাক্রো ক্লাইমেট কোনটা হতে পারে, না ম্যাক্রো ক্লাইমেট আমরা নাম শুনেই বুঝতে পারছি যে বিশাল অঞ্চল জুড়ে যে ক্লাইমেটটা থাকে, নিশ্চয়ই এটার বেশি হবে, এটা এই এক্সটেনশনটার বেশি হবে, যেটা আমরা 20 কিলোমিটার নিয়েছি আর কি, তাহলে 20 কিলোমিটারেরও বেশি হবে। আবার ধরো যে হরাইজেন্টাল 20 কিলোমিটারের বেশি হবে, ভার্টিক্যাল 6 কিলোমিটারেরও বেশি হবে। এই ধরনের যে ক্লাইমেটটা সেটাকে কি ক্লাইমেট বলছে, সেটাকে ম্যাক্রো ক্লাইমেট বলছে, বা এটাকে জিও ক্লাইমেট বলা হয়, জিওগ্রাফিক্যাল ক্লাইমেট বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে তোমার হচ্ছে এক্সটেনশন কি থাকবে, এই এক্সটেনশন থাকবে হরাইজন্টাল, যদি আমরা দেখি তাহলে 20 কিলোমিটারের বেশি থাকবে, 20 কিলোমিটারের বেশি থাকবে। ভার্টিক্যাল এক্সটেনশন কত থাকবে, ভার্টিক্যাল এক্সটেনশন থাকবে 6 কিলোমিটারের বেশি, ঠিক আছে। এই ধরনের যে ক্লাইমেটটা, এই ক্লাইমেটটাকে বলা হচ্ছে ম্যাক্রো ক্লাইমেট, ঠিক আছে। নর্মালি যে আমরা ক্লাইমেটটা স্টাডি করি সেটা হচ্ছে গিয়ে এই ম্যাক্রো ক্লাইমেট। আমরা যে বলি না আবহাওয়া কাকে বলে, বা আবহাওয়ার উপাদানগুলো কি কি, সেগুলি সবই কিন্তু এই যে ম্যাক্রো ক্লাইমেটকে নিয়ে করা হয়, বা জিও ক্লাইমেট বা জিওগ্রাফিক্যাল যে ক্লাইমেট আছে সেই জিওগ্রাফিক্যাল ক্লাইমেটকে নিয়ে আমাদের করা হচ্ছে। তাহলে এটা বেস অন কি স্পেশাল স্কেল, স্থানিক যে পার্থক্য আছে সেই স্থানিক বা যে স্থানীয় যে স্কেল আছে বা ডিস্টেন্স যে স্কেল আছে সেই ডিস্টেন্স স্কেল অনুযায়ী ইউসিনি এটাকে 4টে ভাগে ভাগ করেছিল। এরপরে দেখো আমাদের যে দৃষ্টিভঙ্গি, অনেক সময় যে ক্লাইমেটের যে শ্রেণী বিভাগগুলো করা হয় সেই ক্লাইমেটের শ্রেণী বিভাগগুলোকে অনেক সময় দৃষ্টিভঙ্গির উপর বেস করেও করা হয়। যেমন এম্পেরিক্যাল ক্লাসিফিকেশন, যেমন জেনেটিক ক্লাসিফিকেশন, যেমন হচ্ছে গিয়ে তোমার কম্পোজিট ক্লাসিফিকেশন, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। যেমন আমি যদি বেস অন করি যে আমাদের যে নর্মাল যে ক্লাইমেট আছে সেই ক্লাইমেটের যে ক্লাসিফিকেশন যদি আমরা করে থাকি, তাহলে আমরা নর্মালি 3টে পাবো অ্যাপ্রোচ, মানে দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে আমরা কি কি পাবো দেখো। দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে আমরা নর্মালি 3টে ক্লাইমেট পাই। কি কি ক্লাইমেট পাবো দেখো, একটা হচ্ছে এম্পেরিক্যাল, ঠিক আছে, একটা এম্পেরিক্যাল। এম্পেরিক্যাল ক্লাইমেট কোনগুলো দেখো, আমি পরপর লিখছি, আমি ডেফিনেশন আগে বলবো, বুঝিয়ে দেবো যে এম্পেরিক্যাল ক্লাইমেট কোনটা। আহ কোনটা আগের গুলোর বলবো, আগেরটা না, আগেরটা যে দেখো, এই যে এগুলো তো, এবার দেখে নাও এক্সাম্পল কি, মেসো ক্লাইমেটের যে এক্সাম্পল গুলো বললাম দেখো, মাইক্রো ক্লাইমেটের এক্সাম্পল আমি কি বললাম, মাইক্রো মানে ক্ষুদ্র, তুমি যে ঘরে বসে আছো সেটি মাইক্রো ক্লাইমেট, বা আমি যেখানে চাষ করছি একটি ক্ষেত বা একটা জমি আছে সেটাও হচ্ছে কি মাইক্রো ক্লাইমেট, তুমি ভেজিটেবলস এর বাগান করেছো সেটাও হচ্ছে কি তোমার একটা মাইক্রো ক্লাইমেট, ঠিক আছে। তাহলে মাইক্রো ক্লাইমেটের উদাহরণ হচ্ছে কি জমি, বাগান, একটি ঘর। আর লোকাল ক্লাইমেটের উদাহরণগুলো আমি লিখিনি। লোকাল ক্লাইমেট মানে হচ্ছে গিয়ে ধরো একটা পাড়া, একটা কলোনি, গ্রামের মধ্যে একটা পাড়া, শহরের মধ্যে একটা কলোনি, এগুলো হচ্ছে লোকাল ক্লাইমেট। মেসো ক্লাইমেট কোনগুলো, মেসো ক্লাইমেট দেখো আমি এখানে লিখে দিয়েছি, মেনশন করে দিয়েছি, উচ্চ নিম্ন গঙ্গা সমভূমি, তামিলনাড়ু সমভূমি, কোঙ্কণ উপকূল, গোদাবরী বদ্বীপ, রেওয়া মাল, ঠিক আছে। এবার ছোট ছোট যেগুলো 20 কিলোমিটারের মধ্যে আসবে সেগুলো সব মেসো ক্লাইমেটে চলে আসবে, ঠিক আছে। আর ম্যাক্রো ক্লাইমেট কোনগুলো, ম্যাক্রো ক্লাইমেট বা জিওগ্রাফিক্যাল যে ক্লাইমেট যেটা আমরা নর্মালি স্টাডি করি, ঠিক আছে, আমরা বলি না যে আবহাওয়ার উপাদানগুলো কি কি, আবহাওয়া কি কি উপাদান দ্বারা গঠিত, ঠিক আছে, এই সমস্ত যে বিষয়গুলো আমরা যখন আলোচনা করছি তখন সেগুলো হচ্ছে গিয়ে ম্যাক্রো ক্লাইমেট বা জিও ক্লাইমেট। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এইবারে আমরা চলে আসবো হচ্ছে গিয়ে তোমার
যেগুলো আগের দিনে পরীক্ষাতে ছিল যে এক্সাম্পল গুলো অনেক সময় দিয়ে দেয় বা উদাহরণগুলো অনেক সময় দিয়ে দেয়। যেমন হচ্ছে গিয়ে বলবে এম্পিরিক্যাল ক্লাইমেট কোনগুলো। অ্যাকচুয়ালি এগুলো এক ধরনের অ্যাপ্রোচ, ঠিক আছে? যেমন এম্পিরিক্যাল অ্যাপ্রোচ, জেনেটিক অ্যাপ্রোচ বা কম্পোজিট অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচটাকে বেস করে, অ্যাপ্রোচ মানে কি? অ্যাপ্রোচ মানে বাংলাতে বলা হয় দৃষ্টিভঙ্গি। ঠিক আছে? কে কোন দৃষ্টিতে দেখে শ্রেণীবিভাগটা করছে তার উপর নির্ভর করছে। তাহলে আমরা এখানে ৩ টে লিখছি। একটা হচ্ছে এম্পিরিক্যাল, সরি এম্পিরিক্যাল মানেটা এরকম হবে না। এম্পিরিক্যাল, এম্পিরিক্যাল অ্যাপ্রোচ, এম্পিরিক্যাল অ্যাপ্রোচ আমি আর লিখছি না কারণ পরে আমাকে ক্লাসিফিকেশন কথাটি এড করতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। হোয়াট জেনেটিক, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কম্পোজিট। দেখো অনেক সময় কম্পোজিটটাকে বলা হয় নিউমেরিক্যাল এবং বা কোয়ান্টিটেটিভ। কি বলা হয়? নিউমেরিক্যাল, একে নিউমেরিক্যালও বলা হয় বা কোয়ান্টিটেটিভও বলা হয়। তাহলে এই তিনটা এখন এম্পেরিক্যাল অ্যাপ্রোচ এই জিনিসটা কি? না, এম্পেরিক্যাল যে অ্যাপ্রোচটা আছে, অ্যাপ্রোচটা হচ্ছে ধরো বিভিন্ন পরিবেশের যে সমস্ত ঘটনাগুলো, ঠিক আছে? যেমন ধরো উদ্ভিদের ধরন কিরকম আছে, সেখানকার মৃত্তিকা কিরকম আছে, বা সেখানকার আর্দ্রতা কিরকম আছে, তাই তো? তাহলে এম্পেরিক্যালের মধ্যে কি কি আছে অ্যাপ্রোচের মধ্যে? ধরো সেখানে উদ্ভিদের কি টাইপের উদ্ভিদ রয়েছে। আমরা কোপেনের পড়ি, কোপেনে পড়ি না? মেগাথাম, মেসোথাম, মাইক্রোথাম, হিকিস্টোথাম, এগুলো পড়ি না? তাহলে এম্পেরিক্যাল অ্যাপ্রোচ মানে কি? এম্পেরিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে যদি পরিবেশের যে সমস্ত ঘটনাগুলো, পরিবেশের বিভিন্ন ঘটনাগুলোর উপর জলবায়ুর যে প্রভাব, তার মানে উদ্ভিদের যে ধরন আছে তার উপর জলবায়ু কি প্রভাব বিস্তার করছে, উদ্ভিদের যে বন্টন আছে তার উপর কি প্রভাব বিস্তার করছে, মৃত্তিকার উপর কি, তাহলে উদ্ভিদের ধরন আমরা বলতে পারি বন্টন। তারপর কি বলতে পারি? তারপরে বলতে পারি মৃত্তিকার যে প্রকারগুলো আছে, কি ধরনের মৃত্তিকা আছে, এইগুলো এগুলো হচ্ছে গিয়ে সবই হচ্ছে এম্পেরিক্যাল দৃষ্টিভঙ্গি। ঠিক আছে? বাংলাতে এটার মানে জানি না এম্পেরিক্যাল মানে আমি কি, তোমার এম্পেরিক্যাল মানে হবে এম্পেরিক্যাল ইংরেজিতে। তাহলে এম্পেরিক্যাল মানে হচ্ছে কি কোনো একটা স্থানের সেই অঞ্চলের উদ্ভিদ, মৃত্তিকা এগুলোর উপর জলবায়ু কি ইফেক্ট করছে, তার উপর যে দৃষ্টিভঙ্গিটা আছে তার উপর বেস করে করা হয় এম্পেরিক্যাল অ্যাপ্রোচ। ঠিক আছে? যেমন কোপেন কি করেছিলেন মূলত? কোপেন মূলত উদ্ভিদের যে টাইপস গুলো আছে, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখা যায় এবং তাদের যে বন্টন, সেগুলোর উপর জোর দিয়েছিলেন। তাই জন্য কোপেনেরটা কি পড়ে? কোপেনেরটা পড়ে এম্পিরিক্যাল যে ক্লাসিফিকেশন, সেই এম্পিরিক্যাল ক্লাসিফিকেশনের উপর। সেকেন্ড ওয়ান ইজ কি আছে? সেকেন্ড ওয়ান আছে কি জেনেটিক। এখন জেনেটিক বলতে কি? জেনেটিক মানে হচ্ছে যে সমস্ত উপাদানগুলো, যে সমস্ত উপাদানগুলি জলবায়ুর তারতম্যের প্রধান কারণ, জলবায়ুর তারতম্যের প্রধান কারণ। আমি এরকম কেন বলছি প্রধান কারণ? যেমন কি কি উপাদান আছে যেগুলো জলবায়ুর তারতম্য, জলবায়ুকে পরিবর্তন করতে পারে? কি কি পরিবর্তন? যেমন ধরো সূর্যের পজিশন যদি চেঞ্জ হয়, নর্মালি হয় কি, কিন্তু লক্ষ লক্ষ বছর পর হয়, সূর্যের অবস্থান একটু যদি হেলে যায় তখনই তো ইনসোলেশনের পরিমাণ কম বেশি হয়ে যাবে। তারপর হচ্ছে অগ্নুদ্গম, যদি প্রচুর পরিমাণে অগ্নুদ্গম হয় তাহলে কি হবে? সারা আকাশ ঢেকে যাবে কালো ধোঁয়াতে বা ছাই ভস্মতে ঢেকে যাবে, পাইরোক্লাস্টিক পদার্থতে ঢেকে যাবে। তাহলে পাইরোক্লাস্টিক পদার্থতে ঢেকে গেলে কি হবে? ইনসোলেশনের পরিমাণ কম হবে। পৃথিবীর কক্ষপথ যদি পরিবর্তন হয় তাহলে আমরা দেখছি এই যে এই সমস্ত কারণগুলো, আহ তোমার সূর্যের অবস্থান হোক বা পৃথিবীর কক্ষপথের পরিবর্তন হোক বা অগ্নুদ্গম হোক, এই সমস্ত কারণগুলো যখন ক্লাইমেটের উপর প্রভাব ফেলছে এবং এইগুলোকে বেস করে, ঠিক আছে, যে কখন কখন প্রভাব ফেলেছে, কি ধরনের জলবায়ু। দেখো জলবায়ু তো কিন্তু ফিক্স নয়। আজকে আমরা আমরা পড়েছি কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে যে আজকে আমরা যেখানে ট্রপিক্যালে বাস করছি সেটা আগে ট্রপিক্যাল ছিল না, বা আমরা এখন যখন ট্রপিক্যালে আছি ভবিষ্যতে সেটা ট্রপিক্যাল নাও থাকতে পারে। এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা এখানে জেনেটিক, মানে একবারে যেখানে সৃষ্টি হয়েছে সেখান থেকে ধরে নিয়ে যখন ক্লাসিফিকেশনটা করা হয় তখন সেটাকে জেনেটিক বলে। আমি আরো সহজভাবে বলছি, মূলত জেনেটিক যে ক্লাসিফিকেশনটা, সেই ক্লাসিফিকেশনটা হচ্ছে গিয়ে বিভিন্ন সময়ে জলবায়ুর যে পরিবর্তন ঘটে, ঠিক আছে,
এবং কি কারণে ঘটে সেই কারণগুলোর উপর জোর দিয়ে যখন জলবায়ু শ্রেণীবিভাগ করা যায় তখন সেটাকে বলা হয় জেনেটিক অ্যাপ্রোচ। এরকমই একটি অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে অলিভার এবং হিডোরের যে শ্রেণীবিভাগ, মনে রাখবে অলিভার। এটা তোমাদের সিলেবাসে নেই, শুধুমাত্র জেনে রাখো অলিভার হিডোরে। হিডোরের যে ক্লাসিফিকেশন আছে, ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, এটা অনেক সময় আসে এয়ার মাস ক্লাসিফিকেশন, এয়ার মাস, এয়ার মাস ক্লাসিফিকেশন, এয়ার মাস ক্লাসিফিকেশন। কি বললাম? অলিভার এবং হিডোরে শ্রেণীবিভাগটা করেছিলেন এই জেনেটিকের উপর ভিত্তি করে। এই জেনেটিকটা কি? এই জেনেটিককে উনি ধরেছিলেন যে এয়ার মাস ক্লাসিফিকেশন। বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন যে এয়ার মাস দেখা যায়, এয়ার মাস তো কিন্তু সেই জলবায়ুর তারতম্য কোথাও একটা জলবায়ুর ওর উপর প্রভাব বিস্তার করছে এয়ার মাসটা। ঠিক আছে? সেটা এয়ার মাসের ক্যারেক্টারিস্টির উপর নির্ভর করছে। তার মানে সেটা জেনেটিক, সরাসরি জলবায়ুর উপর প্রভাব বিস্তার করছে। ওনার বেসটাই ছিল এয়ার মাস ক্লাসিফিকেশনের যে বায়ুপুঞ্জের যে বিভিন্ন বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের উপর উনি রিসার্চ করেছিলেন এবং গবেষণা করেছিলেন। এবং পরবর্তীতে উনার যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, সেই ক্লাইমেটিক ক্লাসিফিকেশন হচ্ছে গিয়ে জেনেটিকের পর্যায়ভুক্ত হয়েছে। তাহলে আমরা দুটো পড়লাম, এম্পেরিক্যাল আর জেনেটিক। ৩ নাম্বার আছে দেখো কম্পোজিট যে ক্লাসিফিকেশন আছে, বা এটাকে নিউমেরিক্যাল বলা হয় বা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ বলা হয়, কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন বলা হয়। ক্লাসিফিকেশন কখন বলছি? যখন এই অ্যাপ্রোচটার উপর বেস করে আমি শ্রেণীবিভাগটা করছি তখন সেটাকে বলছে কি ক্লাসিফিকেশন, এবং যখন আমি বেস করছি তখন সেটা হচ্ছে অ্যাপ্রোচ। ঠিক আছে? এটাকে কম্পোজিট বলা হয়। মনে রাখবে, এক নাম শুনেছো, ট্রিওয়ার্তা। কি নাম? জিটি ট্রিওয়ার্তা, খুব উল্লেখযোগ্য একজন নাম। আমরা ট্রিওয়ার্তার যে হিট বাজেট, ওনার দেওয়া হিট বাজেট সব থেকে ফেমাস এবং সবার কাছে অ্যাকসেপ্টেবল। আমরা এটাই কিন্তু পড়ি জিটি ট্রিওয়ার্তার যে হিট বাজেট আছে। বেশিরভাগ হিট বাজেট তো অনেকেই দিচ্ছে, অনেক রকম ভাবে বিশ্লেষণ করেছে, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য জিটি ট্রিওয়ার্তার যে ক্লাসিফিকেশন আছে সেটা তোমাদেরকে পড়তে হবে। এটা তোমাদের বইয়েও দেওয়া আছে। এই টিওয়ার্থার সেন্টিমিটার পার্টিকুলারলি মেনশন করা নেই যে এটা টিওয়ার্থারের লেখা, কিন্তু আমরা যেটা পড়ি ম্যাক্সিমাম মানে 95% যেটা, সেটা হচ্ছে জিটি টিওয়ার্থার। ঠিক আছে? তাহলে কম্পোজিট মানে হচ্ছে গিয়ে যেখানে দুটোকে মিক্স করেছে, তার সাথে ম্যাথমেটিক্যাল যে সমস্ত ক্যালকুলেশন গুলো আছে সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলোকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে? এটাকে বলা হয় কম্পোজিট, এবং নিউমেরিক্যাল যে ক্লাসিফিকেশন সেই নিউমেরিক্যাল ক্লাসিফিকেশন। এই ভাগটি এক্সাম্পলটি কার? টিওয়ার্থ। আচ্ছা, এখানে বলে দিই এম্পেরিক্যাল যে ক্লাসিফিকেশন আছে কোপেন এবং থর্নটয়েট, মনে রাখবে কে। তাহলে এম্পেরিক্যালের কে বেস করেছিলেন কে? এম্পেরিক্যাল কে বেস করেছিলেন কোপেন এবং হচ্ছে গিয়ে থর্নটয়েট। এবং জেনেটিক কে হলিবার এবং হিডোরে। আর কম্পোজিট হচ্ছে গিয়ে তোমার, আজকে হিটবাইটটা তো হবে না, হিটবাইটটা যদি আমি সময় পাই, আমি পরের দিন যদি কালকে আমি ০.৫ ঘন্টার মতনও সময় পাই, আমি আমি বলে দেবো। ঠিক আছে? তাহলে আমি কালকে একবার লাইভে এসে করিয়ে দেবো। ঠিক আছে? দেখো, তাহলে কি এই ৩ টে মনে রাখবে, উদাহরণগুলো মনে রাখবে, ডেফিনেশন পড়বে না। ডেফিনেশন পড়বে না, উদাহরণগুলো মনে রাখবে। কোপেন, এটা হচ্ছে কোপেন, এটা থর্নটয়েট, কোপেন আর থর্নটয়েট। ঠিক আছে? এই ৩ টে হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন বিভিন্ন দৃষ্টিভঙ্গির উপর। এইবারে সরাসরি আমরা চলে আসবো কোপেনে। ঠিক আছে? কোপেন। দেখো, কোপেনের ক্লাসিফিকেশন পরীক্ষাতে যেগুলি আসবে আমি সেগুলি আলোচনা করবো। আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে? কোপেনের ক্লাসিফিকেশন। প্রথমেই যে কোশ্চেনটি এখানে আসতে পারে সেটি হচ্ছে কি, কোপেন বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন আছে। আমি বিভিন্ন জায়গাতে রিসার্চ করে এটা অনেক ডাটা কালেকশন করে ফাইনালি এটাকে ফাইনালাইজ করা হয়েছে, যেটা আমি বলবো। কোপেন একজন জার্মান আবহাওয়াবিদ ছিলেন একদিক দিয়ে বোটানিস্ট ছিলেন, মানে উদ্ভিদ নিয়ে গবেষণা উনি করতেন। উনার যে ক্রাইটেরিয়া ছিল, কোপেনের যে শ্রেণীবিভাগের যে ক্রাইটেরিয়া ছিল, মনে রাখবে ৩ টে। একটা তো ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে? একটা মাপকাঠি থাকে, যে এই মাপকাঠিগুলোর উপর বেস করে আমি শ্রেণীবিভাগটা করব। তাহলে সেরকম বেস কি ছিল? তাহলে বেস ক্রাইটেরিয়া আমরা বলতে পারি, ১ নাম্বার ছিল উদ্ভিদ, ২ নাম্বার ছিল তাপমাত্রা, ৩ নাম্বার ছিল বৃষ্টিপাত,
এই তিনটে মেন ক্রাইটেরিয়া ছিল। তাহলে পরীক্ষাতে আসতে পারে যে তিনটে ক্রাইটেরিয়া কি কি, যে ক্রাইটেরিয়া গুলোর উপর বেস করে কোপেন তার শ্রেণী বিভাগটি করেছিলেন। হয়েছে এখন প্রথম 1900 সালে প্রথম কোপেন যে ক্লাসিফিকেশনটা করেছিলেন সেটা হচ্ছে 1900 সালে। এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। 1900 সাল উনি এই যে প্রথম ক্লাসিফিকেশনটা করেছিলেন, উনি একজন ফ্রেঞ্চ বোটানিস্ট ছিলেন। ওনার নাম ছিল ক্যান্ডোলি। কি? ক্যান্ডো ক্যান্ডোলি ক্যান্ডোলির যে উদ্ভিদের যে বন্টন, উনি উদ্ভিদের শ্রেণীবিভাগ করেছিলেন। পৃথিবীব্যাপী উদ্ভিদের বন্টনকে শো করেছিলেন। পৃথিবীতে বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন জায়গায় উদ্ভিদ পাওয়া যায় বিভিন্ন রকম, সেটা কিন্তু ক্যান্ডোলি প্রথম দেখিয়েছিলেন এবং ক্যান্ডোলিরটা সব থেকে জনপ্রিয় হয়েছিল। তাহলে প্রথম কোপেন 1900 সালে ক্যান্ডোলির যে উদ্ভিদের যে বন্টন, সেই উদ্ভিদের বন্টনকে তিনি গ্রহণ করেছিলেন এবং প্রথম ভাগটাও করেছিলেন কিন্তু উদ্ভিদের ভিত্তিতে। যেমন আমরা কি পড়ি, যে মেগাথাম, ঠিক আছে, কি কি পড়ি আমরা বলতো? মেগাথার্ম, মেসোথার্ম, মাইক্রোথার্ম, এগুলো মনে রাখবে। হেকিস্টোথার্ম, হেকিস, এগুলো লেখার দরকার নেই, এগুলো সব আছে। হেকিস্টোথার্ম। আর 5 নম্বরে একটা আছে জেরোফাইট। জেরোফাইট মানে যেন মরুতে, ঠিক আছে, মরুতে। তাহলে এই 5টা পরবর্তী ক্ষেত্রে কি করা হয়? হ্যাঁ, ঠিক 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 বলেছে, হ্যাঁ, ঠিক। না, এটার তো নোট আছে, দেখবে সৌরভ, এটার তো নোট দেওয়া আছে। তোমরা এখান থেকে নোট করে নিতে পারো, ঠিক আছে, যেখানটা মনে হবে যে এই জায়গাটা আমার নোট করার প্রয়োজন আছে সেখানটা নোট করে নিতে পারো, ঠিক আছে। তাহলে দেখো, এই যে 5টা ভাগ, এই 5টা ভাগ হচ্ছে প্রাইমারিলি কিন্তু উদ্ভিদের বেসিসে করা। পরবর্তী ক্ষেত্রে উনি কি করেন, কোপেন পরবর্তী ক্ষেত্রে উনি কি করেন, উনি এগুলোকে এ সি ডি ই এবং লাস্ট যেটা মরু অঞ্চল সেটাকে উনি বি তে ক্লাসিফাই করেছিলেন, ঠিক আছে। হ্যাঁ, 1900টা অ্যাড করে দেবো। আমি কি বলছি, সবসময় তো নোটে সব সময় থাকবে না সবকিছু, তাহলে যেগুলো ক্লাসে হবে সেগুলো অ্যাড করে নেবে। তাহলে আমি কি বলছি, প্রাইমারিলি দেখো, আমি এগুলোতে যাওয়ার আগে প্রাইমারিলি 1900 সালে ক্যান্ডোলির যে উদ্ভিদের যে বন্টন, সেই উদ্ভিদের বন্টনকে বেস করে ক্লাসিফিকেশনটা করেছিলেন। পরবর্তীতে 1918 সেভারেল টাইম উনি কিন্তু ওটাকে মডিফাই করেছিলেন। সেভারেল টাইম বলতে বিভিন্ন সময় উনি ওটাকে মডিফাই করেছিলেন। 1918-তে, 1931-এ এবং 1936-এ, এই 3টে সালে কিন্তু পরপর মডিফাই করেছিলেন। পরবর্তীতে ফাইনাল যে মডিফাইটা করেছিলেন এটা কিন্তু পরীক্ষাতে আসে। এগুলো কিন্তু পরীক্ষাতে সেইভাবে আসে না, ঠিক আছে। যদি বলে প্রথম মডিফাইড করেছিলেন, যদি বলে প্রথম মডিফাইড কখন হয়েছিলেন, তখন সেটা 1931 সাল বলবে, 1918টা বলবেন না, বলবে না কিন্তু। কারণ 1918টা সেইভাবে ইম্পর্টেন্ট নয়, নাই আর কি। ফার্স্ট যদি বলে কখন মডিফাই করেছিলেন ঠিকভাবে, তখন সেটা বলবে 1931 সাল, ঠিক আছে। এটা মনে রাখবে, মাথায় রাখবে। পরবর্তী ক্ষেত্রে যেটা ফাইনাল হয়েছিল, ফুল অ্যান্ড ফাইনাল বলে একটা কথা আছে না, ফুল অ্যান্ড ফাইনাল 1953-তে উনি একা ছিলেন না। উনি একা ছিলেন না, ওনার সাথে 3 জন ছিলেন। 3 জন কে কে ছিলেন? না, মনে রাখবে, এই নামগুলো মনে রাখবে, ঠিক আছে। নামগুলো মনে রাখবে, আমি লিখে দিচ্ছি এখানে। জিগার বলে একজন ছিলেন, GEIGGER, জিগার বলেছিলেন। আরেকজন হচ্ছেন পল, বা এর অনেক সময় বলা হয় পহিও বলা হয়। এর শর্ট নাম হচ্ছে গিয়ে পল বা পহি, মনে হয় POHI। এবং কোপেন নিজে লাস্ট 1953-তে মডিফাই করেছিলেন এবং এটি ফাইনালাইজ হয়েছিল যে আমি এইগুলো রাখবো, এটাই আমার ফুল অ্যান্ড ফাইনাল, এর পরবর্তীতে আমি কিন্তু আর চেঞ্জ করবো না। তাহলে এটা 1953-তে এই মডিফাইটা করা হয়েছিল। জেইজার বলে একজন ছিলেন, পহি বলে একজন ছিলেন এবং কোপেন, 3 জন, কোপেন নিজেও ছিলেন, ঠিক আছে। এই 3 জন মিলে কোপেনের যে ক্লাসিফিকেশনটি আছে সেই ক্লাসিফিকেশনটি মডিফাই করা হয়েছিল 1953-তে, হয়েছে। তাহলে এইবারে আসছি, উনি যে শ্রেণীগুলো দিয়েছিলেন সেই শ্রেণীগুলো দেখো। কোপেন 3 অর্ডার সিস্টেম চালু করেছিলেন। প্রথমেই বলি 3 অর্ডার সিস্টেম মানে একটি সংখ্যা, তারপরে আরেকটি সংখ্যা, 2টি নাম্বার এবং পরে হচ্ছে গিয়ে তিনটি ডিজিটের। আমি একটা নর্মাল লিখলাম, তার মানে এটা কোনো ক্লাইমেট নয়। ফার্স্ট অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার সিস্টেম অ্যান্ড থার্ড অর্ডার সিস্টেম। এই প্রত্যেকটা সিস্টেমের কিন্তু ভাগ ছিল।
উনি ফার্স্ট অর্ডার সিস্টেমে যেগুলোকে রেখেছিলেন সেগুলোর একটি ক্রাইটেরিয়া ছিলাম, দেখো ক্রাইটেরিয়া এখানে লিখেছেন এখানে ক্রাইটেরিয়া, এই যে এগুলো যদি আমি ক্রাইটেরিয়া লিখে দিই, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া এই তিনটে হচ্ছে ক্রাইটেরিয়া, এই তিনটে হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হয়েছে। তাহলে এ প্রথম যে অর্ডারটি আছে সেটিরও ক্রাইটেরিয়া ছিল। সেকেন্ড অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডারে দুটো দুটো ডিজিট থাকবে এবং থার্ড যে ডিভিশন সেখানে তিনটে থাকবে। এই তিনটেরই কিন্তু বেস ছিল। এখন যদি বলো স্যার কি কি বেস ছিল, না প্রথমটা মনে রাখবে তাপমাত্রা। উনি কিন্তু ওই যে মেগাথাম, মাইক্রোথাম, এই যে হিকিস্টোথাম এই টার্মগুলো কিন্তু অ্যাভয়েড করে গেছিলেন, কিন্তু নিয়েছিলেন। ঠিক আছে, যে এটাকে মেগাথাম, এটাকে পরে উনি বলেছিলেন মেগাথাম, আর সিটাকে বলেছিলেন মেসোথার্ম। ঠিক আছে, এইগুলো পরে বলেছিলেন, কিন্তু উনি প্রথমে কি করেছিলেন, ACDE এবং বি। ঠিক আছে, এই চারটে পাঁচটা ভাগে ভাগ করেছিলেন। তাহলে এই যে এ বি আমি পরপরই লিখছি, CDE, তাহলে আমরা কটা পেলাম, পাঁচটা পেলাম। তাহলে পাঁচটা হচ্ছে প্রধান, মনে রাখবে পরীক্ষাতে আছে কটি প্রধান এবং কটি অপ্রধান, 5টা আর 11টা। তাহলে 5টি এবং 11টি মনে রাখবে, 5টি এবং 11টি পরীক্ষাতে আছে, 5টি এবং 11টি। তাহলে প্রথমের যে অর্ডার সিস্টেমটি আছে সেই অর্ডার সিস্টেমটি অন দ্য বেসিস অফ টেম্পারেচার, কি এই যে এটি টেম্পারেচারের উপর ভিত্তি করে করেছিলেন। কিসের উপর, টেম্পারেচার। ফার্স্ট অর্ডার সিস্টেমে কি ছিল, টেম্পারেচার। সেকেন্ড অর্ডার সিস্টেমটা যখন আমরা পড়ি দেখবে অনেক সময় আমরা কি লিখি, এ দিয়ে লিখে স্মল একটা এফ লিখে দিই, বা আবার কি লিখি আমরা, আবার লিখতে এ এম আমরা লিখি, এরকম লিখি না? বা কখনো আমরা লিখি AW। এখন এই যে এফ এম ডাব্লিউ এই জিনিসগুলো কি, ঠিক আছে, এগুলি আর কিছুই না, এফ এম ডাব্লিউ এগুলো হচ্ছে কি সবে বৃষ্টিপাতকে ইন্ডিকেট করে। কাকে ইন্ডিকেট করছে, বৃষ্টিপাতকে ইন্ডিকেট করছে। তাহলে সেকেন্ড অর্ডার যে সিস্টেমটা আছে সেই সেকেন্ড অর্ডার সিস্টেমটাতে কোপেন কি করেছিলেন, কোপেন বৃষ্টিপাতের উপরে ভাগ করেছিলেন। তাহলে সেকেন্ড অর্ডার সিস্টেমটা কি লিখবে, যে বৃষ্টিপাত, বেস কি ছিল, বৃষ্টিপাত। আমি একটার পর একটা আসবো আস্তে আস্তে। বৃষ্টিপাত, তাহলে মনে রাখবে সেকেন্ড অর্ডারটা বৃষ্টিপাত, থার্ড অর্ডারটা এটা থাকবে। যেমন থার্ড অর্ডারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো থার্ড অর্ডার সিস্টেম না তিনটে ডিজিট থাকবে। যেমন ধরো CSA, ঠিক আছে, এটা মনে রাখবে CSA আর CSB, এই দুটো কিন্তু ভাইটাল, CSA CSB। ঠিক আছে, এখন CSA, এখন এই জিনিসটা তিনটে অর্ডার আছে। ঠিক আছে, এই তিনটে অর্ডার থাকলে এই তিনটে অর্ডারের বেসটা ছিল ভেজিটেশন, উদ্ভিদ। মানে যেখানে উনি স্টাডি করছেন, যেখানে জলবায়ুটা, সেখানে কোন ধরনের উদ্ভিদ আছে, ড্রাই আছে, শুষ্ক আছে, কখন ফল দেয়, কখন ফুল দেয়। ঠিক আছে, এটার উপর বেস করে উনি যে ক্লাসিফিকেশনটা করেছিলেন সেটাকে থার্ড অর্ডার সিস্টেম। তার মানে এখানে আমরা বলতে পারি থার্ড অর্ডার সিস্টেমে ওনার বেস হচ্ছে উদ্ভিদ, মূলত উদ্ভিদ। প্রথমে আমরা মেগাতাম মেসোতাম এগুলো তো পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এগুলো পরে উনি বলেছিলেন প্রথমে তাপমাত্রা, বৃষ্টিপাত এবং উদ্ভিদ। থার্ড অর্ডার সিস্টেমটা কি ছিল, থার্ড অর্ডার সিস্টেমটা পুরোপুরি এন্টায়ার ওনার ছিল উদ্ভিদ। তাহলে এই তিনটে আমরা বেস দেখলাম, যে প্রথম অর্ডার সিস্টেমের কি বেস, সেকেন্ডের এবং থার্ডের। এরপরে আমরা আসবো তিনটে অর্ডারের যে তোমার ইয়েগুলো হচ্ছে, যে অর্ডারিং সিস্টেমটা হচ্ছে সেই সিস্টেমটা। তাহলে আমরা প্রথমে মেগাথার্ম বা এ দিয়ে শুরু করি, তাই তো, যেহেতু উনি তাপমাত্রার ভিত্তিতে মেন। তাহলে কটা বলেছিলাম, পাঁচটা, ACDE এবং লাস্ট ওয়ান ইজ বি। তাহলে মেগাথার্ম বা এতে পড়ি। দেখো এটা যদি আমরা নর্মালি যদি আমরা দেখি, পৃথিবী যদি আমরা এইভাবে দেখি, তাহলে এই আমাদের নিরক্ষরেখা হয়েছে। এখন নিরক্ষরেখা থেকে 30 ডিগ্রি পর্যন্ত যে বলয়টি থাকবে, সেই বলয়টিতে আমরা কি দেখতে পাবো, নর্মালি 30 ডিগ্রি পর্যন্ত সেই বলয়টিতে আমরা পাবো মেগাথার্ম। কি পাবো, মেগাথার্ম, মেগাথার্ম। এখন এর উপরে যদি আমরা যাই, মানে উপক্রান্তীয় অঞ্চল, সেটা কি পড়ে যায়, উপক্রান্তীয় অঞ্চল। তাহলে আমি এখানে লিখে দিই যদি দেখো বুঝতে আরো সুবিধা হবে। তাহলে এটা যদি আমরা লিখে দিই এটা 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 পুরোটাই তো একই, এটা ঠিক আছে। তাহলে ক্রান্তীয় বলয় পর্যন্ত আমরা 30 ডিগ্রি পর্যন্ত ধরে নিয়েছি। ঠিক আছে, এর উপরে যদি যাই, এর উপরে যদি পাই, তাহলে কি তোমরা বি পাবে, না বি ওইভাবে পাওয়া যাবে না। বি তোমার এই ট্রপিক্যাল এরিয়ার মধ্যেই থাকবে, এবং কিছু কিছু মিড লেটিটিউড বা কিছু কিছু মধ্য অক্ষাংশের মধ্যে থাকবে যেখানে বৃষ্টিপাত হয় না। ঠিক আছে, উনি যেহেতু এটাতে বৃষ্টিপাতের উপর জোর দিয়েছিলেন কিন্তু পরে তাপের দিকেই ঢুকিয়েছিলেন। তাহলে আমরা
এটা কি পাবো? এটা কি পাবো? এটা মেগাথার্ম। আচ্ছা আমি লিখে দিচ্ছি, না বুঝতে অসুবিধা হবে। মেগাথার্ম এই বলাটা। তারপরে কি পাবো? তারপরে মেসো, তাই তো? মেসোথার্ম মানে যেটা উপক্রান্তীয়। মেসোথার্ম, মেসোথার্ম। এখন এই মেগাথার্ম এবং মেসোথার্মের মাঝে আমরা কি পাবো? এই বি পাবো আমরা। ঠিক আছে? এই বি যেটি পাবো। কিছু, কিছু জায়গায় মরুভূমি আছে যেগুলো হচ্ছে কন্টিনেন্টের ওয়েস্টার্ন সাইডে যে সমস্ত অঞ্চলগুলো আছে সেগুলো কি? বেশিরভাগ ক্ষেত্রে মরুভূমি আছে। তাহলে এগুলো এ এবং বি এর মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রে এ এর মধ্যেই আমরা পাবো। কিন্তু যেগুলো ধরো স্টেপ অঞ্চল, ঠিক আছে? আমরা যখন ক্লাসিফিকেশনে আসবো তখন আরো ডিটেইলস এ পড়বো। ঠিক আছে? তখন এখন জেনে রাখো যে এর ২ সাইডে কি থাকবে? মেসোথার্ম, মেসোথার্ম। হয়েছে? তারও উপরে কি থাকবে? মানে যদি আমরা উপক্রান্তীয় অঞ্চল ছাড়িয়ে আরো চলে যাই, তাহলে উপক্রান্তীয় অঞ্চল ছাড়িয়ে যদি আমরা চলে যাই তাহলে আমরা কি পাবো? না আমরা পাবো হচ্ছে গিয়ে মাইক্রোথার্ম, তাই তো? তাহলে উপক্রান্তীয় অঞ্চল ছাড়িয়ে যদি আমরা চলে যাই আমরা কি পাবো? না স্যার এই জোনটা পাবো মাইক্রোথার্ম, মাইক্রোথার্ম। এটা কি পাবো? মাইক্রোথার্ম, মাইক্রোথার্ম। হয়েছে? তাহলে আমরা মেগাথার্ম দেখলাম, মেসোথার্ম দেখলাম, মাইক্রোথার্ম দেখলাম। পড়ে আছে কি? হেকিস্টোথার্ম। হেকিস্টোথার্ম হচ্ছে কি অতি শীত, যেখানে প্রচুর শীত, সূর্যই দেখা যায় না, সেই সমস্ত অঞ্চলে কি পাবো? হেকিস্টোথার্ম। তাহলে এগুলো যে পোলার এরিয়া যেটা পড়ে থাকলো দুই সাইডের, এই সাইডের যে অঞ্চলগুলো পড়ে থাকলো সেটা হচ্ছে কি হেকিস্টোথার্ম বা হেকিস্টোথার্ম, যেটাই বলবে কোনো অসুবিধা নেই, উচ্চারণ আলাদা আলাদা হতে পারে। হেকিস্টোথার্ম, সেম টু সেম এইদিকেও হেকিস্টোথার্ম। এরকম ছকটা করলে না, এই যে এ বি সি ডি, তাহলে আমি যদি এখানে ইন্ডিকেট করি কোনটা এ কোনটা বি পড়বে, দেখো এটা এ পড়েছে, তাহলে এটা বি তো আর এখানে পড়বে না, বি তো কি বলে মাঝে মাঝে পড়বে, তাহলে বি দেওয়ার দরকার নেই, এখানে সি দেবে। এখানে কি দেবে? এখানে সি দেবে। অন্য কালিতে আমি করে দিচ্ছি, এখানে সি দেবে। ঠিক আছে? এখানে হচ্ছে সি দেবে। এটা কি পড়বে? ডি দেবে। তাহলে তো পৃথিবীর গুলো বার করতে পারবে। এই সরি, মাইক্রোতে ডি দেবে। এখানে ডি দিয়েছি এবং এটা ই দেবে, এটা ই। তাহলে তো বের করতে পারবে যে স্যার কোনটা কোন জনের মধ্যে পড়ছে। এইভাবে করে পড়বে, তাহলে তো খুব সহজ হবে পড়াটা। ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে যে যদি ধরো দিয়ে দিল যে রাশিয়া, রাশিয়া কোনটার মধ্যে পড়বে, তাহলে তুমি যদি এই ছকটা এইভাবে করে নাও যে এটা মাঝখানে তোমার ৩০ ডিগ্রি পর্যন্ত থাকবে মেগা, মেগার উপরে মেসো, এটার এক্সটেনশন নেই। এবারে ধরো তার উপরে যদি চলে যায়, মানে উপক্রান্তীয় বলয়ের উপরে চলে যায়, মানে ধরো মোটামুটি ৫৫-৬০-এর উপর দিকে চলে যায়, তখন রাশিয়ার এই অংশগুলো মাইক্রোথামের কিছু কিছু অঞ্চল পড়বে, কিছু কিছু মেসোথাম পড়বে, দুটো একসাথে মিক্স হয়ে যাবে। ঠিক আছে? এবং তারও উপরে যদি চলে যায় পোলার যে এরিয়াগুলো আছে সেগুলো কি পড়বে? হেগিস্টোথার্মে পড়বে। তাহলে এইভাবে যদি ছকটা ভালো করে পড়ো তাহলে কিন্তু সহজেই ক্যালকুলেট করতে পারবে যে কোন দেশটা কোন তোমার হচ্ছে গিয়ে কোপেনের যে জলবায়ুর যে শ্রেণীবিভাগ কোনটার মধ্যে কোনটা পড়ছে। ঠিক আছে? নরমালি দেশগুলো দেয় না, যেগুলো জানা হচ্ছে না বা যেগুলো নরমালি যেগুলো আমরা পড়ে থাকি সেই দেশগুলোই নাম দেয়। এমন একটা নয় যে এমন একটা দেশের নাম দিয়ে দিল, এরকম কখনো পরীক্ষাতে আসবে না। যেগুলো পড়ছো, যেগুলো জানা, আমি বারবার বলেছি সোজা কোশ্চেন আসবে, জানা জিনিসগুলোর থেকে আসবে, আর জানা জিনিসগুলোই ভুল হবে। সুতরাং জানা জিনিসগুলোর উপর জোর দাও, উল্টো পাল্টা জিনিস পড়ে লাভ নেই। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গিয়ে অক্ষাংশীয় বিস্তার, অক্ষাংশীয় বিস্তার। এখন বিটা এটা বললাম, বি কি? বি ক্রান্তীয় পড়তে পারে, তাই তো? ক্রান্তীয় পড়তে পারে, তার সাথে উপক্রান্তীয় অঞ্চলও পড়তে পারে, কারণ মরুভূমি বা শুষ্ক ভূমি দুটো অঞ্চলেই থাকতে পারে, তাই তো? সুতরাং এগুলোর কোনো বলয় নেই, এগুলোকে এইভাবে বক্স করেও আমরা দেখাতে পারি যে এখানেও পড়তে পারে, এখানেও। যেহেতু এইদিকে বক্স কেন বেশি রাখবে, এইদিকে যদি বক্স বেশি রাখবে, যদি এইভাবে বক্স করে দাও, কারণ আমাদের জানি যে কন্টিনেন্ট গুলোর পশ্চিম দিকে বেশিরভাগ মরুভূমিগুলো আছে। তাহলে কন্টিনেন্টের যদি পশ্চিম দিকে বেশিরভাগ মরুভূমিগুলো থাকে তাহলে কি হবে? তাহলে এইরকম ভাবে বক্স বক্স করে দাও, দিয়ে বি লিখে দাও, বি লিখে দাও, বি লিখে দাও, বি লিখে দাও, বি লিখে দাও। তখন সেটা কি হবে? তখন সেটা হয়ে যাবে গিয়ে তোমার যে জিরোফাইড যেটা আছে সেটা, বা বি যে ক্লাইমেট আছে সেই বি ক্লাইমেট সেটা হয়ে যাবে। ঠিক আছে? এটা অক্ষাংশীয়, অক্ষাংশীয় বন্টন কোপেনের ক্লাসিফিকেশনের যে আছে অক্ষাংশীয় বন্টন। এবার আমরা যে অর্ডার সিস্টেমটা আছে সেই অর্ডার সিস্টেমটাতে আসি এবং একটা একটা করে আলোচনা করছি। ঠিক আছে? দেখো, প্রথমেই আমরা এটা নিলাম। ঠিক আছে? এ নিলাম, এ নিলাম। প্রথম ফার্স্ট অর্ডার সিস্টেমে কি আছে? এ। আমি আগেই বলেছি যে ফার্স্ট অর্ডার সিস্টেমের বেস কি আছে? না স্যার ফার্স্ট অর্ডার সিস্টেমের বেস আছে হচ্ছে গিয়ে আ তাপমাত্রা। ঠিক আছে? এখন এ, এটাকে আমরা কি বলতে পারি? ব্র্যাকেটে আমরা লিখতে পারি মেগাথার্ম, মেগাথার্ম। এখানে প্রচুর কি হয় নরমালি?
নরমালি এখানে আমরা জানি কন্ডিশন হট অ্যান্ড হিউমিড। ট্রপিক্যাল এরিয়াতে আমরা কি জানি? হট অ্যান্ড হিউমিড, সবসময় বৃষ্টিপাত এবং তোমার আর্দ্রতা একদম প্রচুর থাকে এবং তার সাথে টেম্পারেচারও প্রচুর থাকে। এখন এটার উপর বেস করে এখানকার উদ্ভিদগুলো সেইভাবে বেড়ে উঠেছে। কারণ উদ্ভিদের সবথেকে ফেভারেবল কন্ডিশন হচ্ছে হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট, মনে রাখবো। একটা উদ্ভিদের প্রিয় কন্ডিশন হট অ্যান্ড হিউমিড। এখানটার তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজ যদি সারা ইয়ারলি আমরা মিন বের করি বা গড় বের করি, তাহলে থাকবে তোমার প্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দু একটা ছোট ছোট জিনিস মনে রাখবে, 18 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। হয়েছে? এখন 18 ডিগ্রি এখানে তোমার তাপমাত্রা থাকবে। এখন এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। এই ফার্স্ট অর্ডারকে আবার ভাগ করা যায় নর্মালি 4টে অর্ডার সিস্টেমে। কিভাবে? এগুলো আপনাকে লিখছি, দেখো। এ এফ, এ এম, এ ডাব্লিউ অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার এ এস। 4টে। এখন এই লিখলাম এস, এফ, এম, ডাব্লিউ, এস। এগুলি আমি কি বলেছিলাম যে সেকেন্ড অর্ডার সিস্টেমে যখনই আমরা চলে আসবো তখনই রেনফল অ্যাড হয়ে যাবে, প্রত্যেকটার সাথে রেনফল। তার মানে এগুলি কি? এগুলি বৃষ্টিপাত। এই যে দেখানো হয়েছে লেটার দিয়ে, স্মল লেটার দিয়ে, সেগুলো কি? সেগুলো হচ্ছে বৃষ্টিপাত। হয়েছে? এখন এফ মানে হচ্ছে কি, আমরা জানি যে সারা বছর বৃষ্টিপাত, সারা বছর বৃষ্টিপাত। এম মানে হচ্ছে, উনি মেনশনই করে দিয়েছিলেন যে মনসুন ক্লাইমেট। যেমন আমরা যেমন ওয়েস্টার্ন দিকগুলোতে ড্রাই ক্লাইমেট পাবো, কোপেন বলেছিলেন যে ইস্ট যে পোর্শন গুলো আছে সেই ইস্ট পোর্শন গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মনসুন ক্লাইমেট দেখা যাবে। তাই জন্য মনসুন ক্লাইমেট, এম ফর মনসুন ক্লাইমেট। মনসুন মানে কি? বৃষ্টিপাত, বৃষ্টির সাথে যুক্ত আছে তো। ডাব্লিউ, ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে গিয়ে উইন্টার দেখানো হয়েছে, কিন্তু উনি বলেছেন যে এখানে শীতকালটা শুষ্ক থাকবে। কি? শীতকাল শুষ্ক। তার মানে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত, শীতকাল শুষ্ক মানে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হবে। হয়েছে? এবং লাস্টে দেখো এস আছে, এটাও স্মল, কিন্তু এসে কি দেখানো হয়েছে? গ্রীষ্মকাল। এটার উল্টো, এটার উল্টো। গ্রীষ্মকাল কি? গ্রীষ্মকাল শুষ্ক। তার মানে শীতকালে বৃষ্টি, শীতকালে বৃষ্টি। আমাদের দেখো শীতকালে বৃষ্টি কোথা হয়? আমাদের ইন্ডিয়াতে তামিলনাড়ু যে উপকূল আছে, তাই তো, সেই উপকূলে বৃষ্টিপাত হয়। তাই জন্য তামিলনাড়ু উপকূলটা কি এ এস এর আন্ডারে পড়বে। মানে এ কেন পড়ছে? এ কেন পড়ছে? এটা হচ্ছে কি ট্রপিক্যাল এরিয়া, তামিলনাড়ু ট্রপিক্যাল এরিয়া, তার জন্য এ। ওখানে গ্রীষ্মকাল কিন্তু ড্রাই। তামিলনাড়ুতে তুমি যদি যাও গ্রীষ্মকালে সেইভাবে বৃষ্টিপাত হয় না। কেন হয় না? আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে পড়বো যে কেন বৃষ্টিপাত হয় না সেখানে। ঠিক আছে? তামিলনাড়ু উপকূলে। তাহলে শীতকালীন বৃষ্টিপাত ওখানে হয় তামিলনাড়ুতে। তাহলে দেখো এই যে ইয়েগুলো, সিম্বল গুলো, সেই সিম্বল গুলো এবার প্রত্যেকটা এর সাথে যোগ হবে। তাহলে এ এফ, এ এম, এ ডাব্লিউ আর এ এস। এ এফ মানে হচ্ছে কি বলা আছে? এ এফ মানে হচ্ছে গিয়ে সারা বছর রেনফল। তো সারা বছর রেনফল কোথায় হয়? সারা বছর রেনফল কোথায়? সারা বছর রেনফল মনে রাখবে যেগুলো হচ্ছে গিয়ে তোমার, আমরা জানি নিরক্ষীয় যে অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই বৃষ্টিপাত হয়। এটা আবার নতুন কি? সারা বছরই সেখানে বৃষ্টিপাত হয়। তাহলে এটা হচ্ছে কি ক্রান্তীয় বৃষ্টি অরণ্য আমরা বলতে পারি। এটা আমি আর লিখছি না। তাহলে এ এফ, এগুলোই পরীক্ষাতে আসবে তোমাদের। এই যে সেকেন্ড অর্ডার সিস্টেম, তার থেকেই এ এবং বি, এ এবং বি এর সেকেন্ড অর্ডার সিস্টেম থেকেই তোমাদের পরীক্ষাতে আসার চান্স হচ্ছে 80%। আর সি এবং ডি, সি এর 4টা এবং ডি এর 2টা পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। ওইগুলোর থেকে তোমাদের আসার 20% চান্স আছে। ঠিক আছে? এবং এ এফ, তাহলে দেখো এ এফ ক্লাইমেট কোথায় দেখতে পাই? নর্মালি বলবে সারা বছর বৃষ্টিপাত কোথায় হয়? নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়। তাহলে এগুলো কি ট্রপিক্যাল যে ক্লাইমেট গুলো আছে, যেমন রেন ক্লাইমেট, ট্রপিক্যাল যে রেন ক্লাইমেট আছে বা রেন ফরেস্ট যে ক্লাইমেট গুলো আছে, সেই ক্লাইমেট গুলো, সেই ক্লাইমেট গুলোকে আমরা কি, সেই ক্লাইমেট গুলোকে এফ ক্লাইমেট গুলো, যেখানে হচ্ছে গিয়ে তোমার সারা বছর ধরেই বৃষ্টিপাত হয়। হয়েছে? এই যে পরেরটা আছে দেখো এ এম ক্লাইমেট। এ এম ক্লাইমেট মানে হচ্ছে কি মনসুন ক্লাইমেট, যেখানে হচ্ছে কি মনসুন মানে একটা ঋতুতে সাফিসিয়েন্ট একটা অ্যানুয়াল প্রেসিপিটেশন হয় এবং সারা বছর ধরে মোটামুটি যে তোমার মাটি ভিজে থাকে আমরা বলতে পারি। হয়েছে? তাহলে এ এম ক্লাইমেট। শুধুমাত্র এগুলোর কি পড়বে যে এ এফ মানে কি, এ এম মানে কি। আর এ ডাব্লিউ যে ক্লাইমেট, ডাব্লিউ মানে কি? দেখো ডাব্লিউ মানে হচ্ছে শীতকাল শুষ্ক, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। তাহলে শীতকাল শুষ্ক, তার মানে আমরা এ গ্রীষ্মকালে বৃষ্টিপাত, শীতকাল শুষ্ক, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। তার মানে এগুলো খানিকটা হচ্ছে কি, যেগুলো ইন্টেরিয়ার যে যে সমস্ত জায়গাগুলো আছে,
ইন্টেরিয়র মানে ভেতরে যেগুলো মাঝখানে, যেমন ধরো আমরা দাক্ষিণাত্য মালভূমিতে যদি চলে যাই একদম সাউথ ইন্ডিয়ার দিকে, সেখানে কি হয় তুলনামূলক বৃষ্টিপাত তোমার কিছু জায়গাতে কম হয়, কারণ ডিউ মনসুন ওইখানে উইন্ড ঢুকতে পারে না, ঠিক আছে, সেখানে বৃষ্টিপাত কম হয়। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে যেগুলো ইন্টেরিয়ার ভিতরে কন্টিনেন্টের যে ভেতরের যে জায়গাগুলো আছে ক্রান্তীয় অঞ্চলে, সেখানে কি হচ্ছে, সেখানে বৃষ্টিপাতের তোমার তুলনামূলকভাবে অনেকটা কম হচ্ছে। তাহলে বৃষ্টিপাতের তোমার যখন হচ্ছে তখন সেটা গ্রীষ্মকালে হচ্ছে বা শীতকালে আর বৃষ্টিপাতই হচ্ছে না। তাহলে এই যে ক্লাইমেটটা, এই যে তোমার AW যে ক্লাইমেটটা, সেই ক্লাইমেটটা কি পড়ে যায়, সাভানা পড়ে যায়। সাভানা কোথায় থাকে, সাভানা, সাভানা তৃণভূমি, সাভানা। আর প্রত্যেকটা তুমি যদি হিসেব করে দেখো, প্রত্যেকটা সাভানার তৃণভূমি তুমি দেখো প্রায় 80% সাভানা যে তৃণভূমিগুলো আছে, সাভানা বলতে কি বোঝায়, সাভানা বলতে বোঝায় ক্রান্তীয় যে তৃণভূমি, তাকে আমরা সাভানা বলি। তাহলে সেই সাভানা তৃণভূমিগুলো দেখো বেশিরভাগ ক্ষেত্রে কন্টিনেন্টের ঠিক মাঝখানে আছে। কেন কন্টিনেন্টের মাঝখানে আছে, কারণ বৃষ্টিপাত হয় না, বা বায়ু আস্তে আস্তে শুকিয়ে যায়, বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প থাকে সেটা শুকিয়ে যায়, শেষ হয়ে যায়, নিঃশেষিত হয়ে যায়, বা টেম্পারেচার বেড়ে যায়, গরম হয়ে যায়। তাহলে সেটা হচ্ছে কি তোমার কি ক্লাইমেট হয়ে গেলো, তখন সেটা হয়ে গেলো সাভানা ক্লাইমেট। এস যে ক্লাইমেটটা আছে, দেখো এই ক্লাইমেটটা কি বললাম, এস ক্লাইমেট যেটা আছে সেটা কি ক্লাইমেট, সেই ক্লাইমেটটা আছে যেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে তুলনামূলকভাবে যেটা শীতকালীন যে বৃষ্টিপাত হয়, সেই ক্লাইমেটটাকে এখানে বলা হয়েছে। গ্রীষ্মকাল যেটা শুষ্ক, ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে তোমার ড্রাই সামার, এবং যেটা রেয়ারলি ফাউন্ড, মানে হচ্ছে গিয়ে খুব একটা জায়গায় পাওয়া যায় না। তাহলে এসটা খুব একটা জায়গায় পাওয়া যায় কি, আমি এখানে লিখে দিচ্ছি তামিলনাড়ু, তামিলনাড়ু উপকূল, ক্রান্তীয় অঞ্চলেই পাওয়া যাবে, তামিলনাড়ু উপকূল, তামিলনাড়ু উপকূল, ঠিক আছে। তাহলে এই চারটে গেল তোমার হচ্ছে কি প্রথম যে শ্রেণীটা, সেই প্রথম শ্রেণীটার, মানে এটার হচ্ছে গিয়ে ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার, এটার হচ্ছে থার্ড অর্ডার নেই, কারণ এখানে উদ্ভিদের বৈশিষ্ট্য প্রায় একই রকমের থাকে, বা যে উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বলা আছে সেগুলো সব সাভানা অথবা তোমার হচ্ছে মনসুন যে বৈশিষ্ট্য সেগুলোকে বলা হয়েছে, বুঝেছে। তাহলে এটা গেল তোমার মেগাথার্ম, বা হচ্ছে গিয়ে এই যে ক্লাইমেটটা আছে সেই এ ক্লাইমেট। এখন আমার পর আসছে অর্ডারে 2 নম্বরে আছে কি বি, ফার্স্ট অর্ডারে কি আছে, বি ক্লাইমেট। এটাকে কি বলা আছে, জেরোফাইট। উদ্ভিদটাকে কি বলা হচ্ছে, জেরোফাইট। সবাই জানো জেরোফাইট কি, জানা, যে সমস্ত শুষ্ক অঞ্চলে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় সেগুলোকে জেরোফাইট বলা হয়। এখানে কি হয়, এখানে বৃষ্টিপাতের তুলনায় এটা কিন্তু আসতে পারে, বৃষ্টিপাতের তুলনায় ইভাপোরেশন বেশি হয়, মানে বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবন বেশি। তাহলে এখানে কি বৃষ্টিপাত কম, আচ্ছা ওটাই লিখছি যেটা পরীক্ষাতে আসে, বৃষ্টিপাতের তুলনায়, বৃষ্টিপাতের তুলনায় কি বাষ্পীভবন বেশি, বাষ্পীভবন বেশি থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হচ্ছে বি যে ক্লাইমেটটা আছে সেই বি ক্লাইমেটটার বৈশিষ্ট্য। এখন এখানেও বৃষ্টিপাতের ভিত্তিতে সেকেন্ড অর্ডারে দুটো ভাগ করা হয়েছে। কি ভাগ করা হয়েছে, না একটা BS করা হয়েছে, আর একটা হচ্ছে BW করা হয়েছে, ঠিক আছে, BS এবং BW। এদেরও কিন্তু আবার থার্ড অর্ডার সিস্টেম আছে। দেখো কি কি থার্ড অর্ডার সিস্টেম আছে আমরা দেখবো। তাহলে BS মানে কি, এস মানে হচ্ছে গ্রীষ্মকাল শুষ্ক, শীতকালে কিছু কিছু সময় বৃষ্টিপাত হয়, বা অনেক সময় এটাকে স্টেপি বা স্টেপ বলা হয়। দেখো স্টেপ, আমি কি বলেছিলাম যে জেরোফাইট, বা সরি বি যেটা আছে, বি ক্লাইমেটটা, বি যে ক্লাইমেটটা আছে সেই বি ক্লাইমেটটা ক্রান্তীয় অঞ্চলও দেখা যেতে পারে, এবং তার সাথে প্লাস মধ্য অক্ষাংশীয় অঞ্চলও দেখা যেতে পারে, মিড ল্যাটিটিউড। তাহলে মধ্য অক্ষাংশ ক্রান্তীয় অঞ্চলে যদি দেখা যায়, হয় সেটা মরুভূমি হবে, তাই তো, মরুভূমি হবে যদি ক্রান্তীয় অঞ্চলে হয়, এবং যদি মধ্য অক্ষাংশীয় অঞ্চলে হয় তাহলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্টেপ হবে, স্টেপ হবে, কিছু তুলনামূলক বৃষ্টিপাত হবে। তাহলে বি ক্লাইমেটটা দুটো জায়গাতে দেখা যেতে পারে, একটা ক্রান্তীয় দেখা যেতে পারে, মধ্য অক্ষাংশীয় দেখা যেতে পারে। এবং যদি ক্রান্তীয় অঞ্চলে তাহলে মরুভূমি হবে, এবং যদি মধ্য অক্ষাংশীয় অঞ্চলে হয় তাহলে সেটা স্টেপ বা স্টেপি হবে। তাহলে BS মানে হচ্ছে কি, সেটা মধ্য অক্ষাংশীয় অঞ্চল। BS মানে আছে কি, ধরে নেবে যে মধ্য অক্ষাংশীয় অঞ্চলে এটা আছে, এবং BW যেই মানে আছে গিয়ে মনে রাখবে এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে আছে। তার মানে শীতকাল শুষ্ক। আমাদের এখানে কি হয়, আমাদের এখানে যে ক্রান্তীয় অঞ্চল নর্মালি বেশিরভাগ যে ক্লাইমেটটা থাকে সেটা শীতকাল শুষ্ক হয়, বেশিরভাগ ক্ষেত্রে শীতকাল শুষ্ক হয় এবং গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। তাহলে BS মানে হচ্ছে কি এটা মধ্য অক্ষাংশীয়, মধ্য, এবং BW মানে ক্রান্তি। আমি কি বললাম, মধ্যতে যদি থাকে,
মধ্যতে যদি থাকে তখন সেটা স্টেপ হয়, এবং ডাব্লু যদি থাকে সেটা ক্রান্তীয় হয়, এবং সেটা কি হয়, মরুভূমি হয়। মরুভূমি হয়। মরুভূমি বেশিরভাগ ক্ষেত্রে সেই মরুভূমি হয়। তাহলে এটারও কিন্তু এটার যেমন ছিল না, এটারও কিন্তু দুটো অর্ডার আমরা পড়ব। থার্ড অর্ডার সিস্টেম, এটা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার। তাহলে থার্ড অর্ডার সিস্টেমে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি নরমালি। কিভাবে ভাগ করতে পারি? একটা BSH, তাই তো? আরেকটা হচ্ছে গিয়ে BSK। দেখো এখানেও কিন্তু বোঝার একটা জিনিস আছে। BSH, BSK। আমি একটু আগে বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে এটি ক্রান্তীয় হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে মধ্য অক্ষাংশে হতে পারে। কিন্তু পুরোটাই কিন্তু হবে না। কোনটা বলবো? কেউ একটা মেসেজ করেছে। কোনটা বলবো বলো? সৌরভ কোনটা বলবো? SW টা, SW। আচ্ছা SW টা বলছি। SW টা নরমালি ইন্ডিকেট করে, মনে রাখবে পুরোটা তো আর হবে না। নরমালি S ইন্ডিকেট করে মিড ল্যাটিটিউড কে। যদি বি এর সাথে থাকে, বি এর সাথে, বি এর সাথে যদি এস থাকে, নরমালি ইন্ডিকেট করে কাকে? নরমালি ইন্ডিকেট করে মিড ল্যাটিটিউড কে। এবং বি এর সাথে যদি ডাব্লিউ থাকে, তাহলে মেন ইন্ডিকেট করে কাকে? ক্রান্তীয় অঞ্চলকে। ঠিক আছে? এমনিতে এস মানে জানি তোমার হচ্ছে কি যে গ্রীষ্মকাল শুষ্ক, শীতকালে বৃষ্টিপাত হয়। ডাব্লিউ মানে কি? শীতকাল শুষ্ক, শুষ্ক, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। তাহলে আরেকবার আমি বলে দিলাম, এস মানে হচ্ছে গিয়ে বি এর সাথে যদি এস থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মিড ল্যাটিটিউড হয়, বি এর সাথে ডাব্লিউ থাকলে ক্রান্তীয়। এইবারে দেখো কিভাবে ভ্যারিটা করবে। যখনই থার্ড অর্ডার সিস্টেমে আমি চলে আসি, তখনই বিএস কে নর্মালি দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা BSH আর BSK। এখন এইচ মানে কে? এই যে এইচ আমি লিখেছি, এই এইচ মানে কে আর সরি কি, আর কে মানে কি? তাহলে নর্মালি আমি এখানে লিখে দিচ্ছি, এই যে এখানে হচ্ছে সেটা হচ্ছে কি তোমার এইচ মানে হচ্ছে গিয়ে হট, আর কে মানে হচ্ছে গিয়ে তোমার কোল্ড। তাহলে হট মানে হচ্ছে, মনে রাখবে যে এখানে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের যে হচ্ছে গিয়ে টেম্পারেচারটা থাকবে, সেটা হচ্ছে বার্ষিক। ঠিক আছে? 18 ডিগ্রির বেশি থাকবে টেম্পারেচার, কত? 18 ডিগ্রির বেশি। এটা বার্ষিক কিন্তু। এবং কে ফর হচ্ছে গিয়ে যে গড় বার্ষিক উষ্ণতা 18 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হবে। তাই তো? তাহলে দেখো BSH, তুমি প্রথমে তোমার কাজ কি হবে, যে BS, ঠিক আছে, বি এর সাথে এস আছে, তাহলে হট আছে। এইচ ফর কি? হট। কে ফর কাল্ট বা কোল্ড বলা হয়। ঠিক আছে? তাহলে মধ্য অক্ষাংশ তো সেইভাবে হট হতে পারে না, তোমার মাথায় এটা সবসময় ক্লিক করবে। মধ্য অক্ষাংশীয় অঞ্চল তো এইভাবে হট হতে পারে না, তাহলে এটা নিশ্চয়ই ক্রান্তীয় অঞ্চল হবে। তাহলে তখন কি করবে, যেটা ট্রপিক্যাল, মনে রাখবে যে ট্রপিক্যাল যে স্টেপ যে ক্লাইমেট, বা ট্রপিক্যাল স্টেপ যে টাইপের ক্লাইমেট, সেটা কিন্তু হবে। এস মানেই তো স্টেপ হচ্ছে। এস মানে আমি বলেছি, এস মানেই মনে রাখবে স্টেপ, বা স্টেপই বলা হয়। এস মানেই স্টেপই মনে রাখবে। আর ডাব্লিউ মানেই মনে রাখবে যে হচ্ছে ডেজার্ট। ডাব্লিউ মানে মনে রাখবে কি? ডেজার্ট। আর এস মানে হচ্ছে স্টেপ। এবার সেটা কোথায় আছে? ট্রপিক্যালের খানিকটা আছে, বা ট্রপিক্যালে আছে, না সেটা মিড ল্যাটিটিউডে আছে, এটা দেখতে হবে। তাহলে আমি আরেকবার বলছি, দেখো এটা কি করা হচ্ছে। BS যদি থাকে, নর্মালি আমি এখানটায় দেখাচ্ছি, BS যদি থাকে, এসটা কেপ স্মল, তাহলে নর্মালি আমি যখন থার্ড অর্ডার সিস্টেমে আসছি, তখন আমার কি হচ্ছে, তাহলে আমি পাচ্ছি BSH, আর কি পাচ্ছি? BSK। এগুলো সব ছোট হাতের, SK ছোট হাতের, এটা ছোট হাতের, স্মল। ঠিক আছে? তাহলে এস ফর তুমি প্রথমেই ধরে নেবে যে স্টেপ, আর বি মানে তো জানো যে তোমার হচ্ছে ড্রাই ক্লাইমেট। তাহলে BS যদি হয় তাহলে স্টেপ হয়ে গেল। এবার বি মানে হচ্ছে শুষ্ক, তাহলে এটা স্টেপ জলবায়ু। এবং যেহেতু কে আছে, কে মানে কোল্ড, সি মানে কোল্ড নয়, উনি কে মানে কাল্ট, KALT, কাল্ট। এই কাল্ট থেকে কোল্ড এসছে। ঠিক আছে? তাহলে এখানে কে ফর কোল্ড, তাহলে কোল্ড কোথায় হয়? কোল্ড কোথায় হয়? কোল্ড নর্মালি মধ্য অক্ষাংশে হয়। তাহলে এটা মধ্য অক্ষাংশীয় স্টেপ হয়ে গেল জলবায়ুটা। এটা কি? মধ্য অক্ষাংশীয় স্টেপ জলবায়ু। আর হট এখানে বলা আছে, হট কোথায় হয়? না ট্রপিক্যাল যে এরিয়াগুলো আছে সেগুলো হট হয়। তাহলে এটা হয়ে গেল ক্রান্তীয়, ক্রান্তীয় স্টেপ ধরনের জলবায়ু। স্টেপ বলা চলবে না, স্টেপ ধরনের, ধরনের জলবায়ু, ধরনের জলবায়ু।
ব্যাস এইটুকু। এটা মধ্য অক্ষাংশীয় স্টেপ জলবায়ু, মধ্য অক্ষাংশীয় স্টেপ জলবায়ু। বাস বিএস এর খেল খতম। এইবার আসো বিডাব্লিউ। বিডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে আমি কি বলেছি, ডাব্লিউ মানে সবসময় ধরে নেবে মরুভূমি। বি এর সাথে যদি ডাব্লিউ অ্যাটাচ থাকে তার মানে বৃষ্টিপাত কম হবে। ডাব্লিউ মানে শীতকাল শুষ্ক, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় নর্মালি। কিন্তু আমাদের এখানে মরুভূমিতে তো বৃষ্টিপাত সেইভাবে হয় না। তাহলে বি এর সাথে ডাব্লিউ থাকা মানে সেটি মরুভূমি। এখন সেই মরুভূমিটি কিরকম কন্ডিশনে আছে, কোথায় আছে? আমি কি বলেছিলাম যে মরুভূমি কিন্তু সব জায়গায় দেখা যেতে পারে। আমি যখন এখানে ছবিটা তোমাদেরকে করেছিলাম, এটাতে দেখো কোনটাতে আঁকলাম ছবিটা। উম, কোন দিকে গেল? হ্যাঁ, এই দেখো। আমি কি বক্স বক্স দেখিয়েছিলাম না? এই যে বক্স বক্স দেখিয়েছিলাম, এখানেও একটা বক্স দেখিয়েছিলাম। তার মানে আমি বলতে চাইছিলাম যে মরুভূমি কিন্তু যেখানে যে কোনো জায়গাতেই থাকতে পারে। ক্রান্তীয় অঞ্চলও থাকতে পারে, আবার মধ্য অক্ষাংশীয় অঞ্চলও থাকতে পারে। সেই কনসেপ্টটা এখানে কিন্তু তোমাদেরকে বোঝাতে হবে। কি বোঝাতে হবে? না, বিডাব্লিউ যেটা আছে, বিডাব্লিউ যে ক্লাইমেটটা, সেটা থার্ড অর্ডার সিস্টেমে যখন আমি যাব, থার্ড অর্ডার সিস্টেমে কি হবে? না, এখানেও হট আর কোল্ড হতে পারে। তাহলে কি হতে পারে? একটা হট হতে পারে। তাহলে আমি কি দেব? বি, আমি যেমন আছে সেরকম দিই, বি ডাব্লিউ এইচ দিলাম, আর বি ডাব্লিউ কে দিলাম। আমি জানি এখানে সেম মানে, এটার মানে তাই। এইচ ফর মানে 18 ডিগ্রির গড় তোমার হচ্ছে গিয়ে গড় যে বার্ষিক উষ্ণতা 18 ডিগ্রির বেশি, গড় বার্ষিক উষ্ণতা 18 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। হয়েছে? তাহলে বিডব্লিউএইচ আর বিডব্লিউ তোমরা নিজেরাই করতে পারবে। কে মানে কি বলেছি? কোল্ড। তাহলে এটা কি? মধ্য অক্ষাংশীয় মরুভূমি। মধ্য অক্ষাংশের মরুভূমিগুলো কেমন হয়? শীতল হয়। তাহলে লিখবে মধ্য অক্ষাংশীয় শীতল মরুভূমি, শীতল মরুভূমি। হয়েছে? এটা কি লিখবে? এটা এইচ আছে, হট আছে, তাহলে লিখবে ক্রান্তীয় উষ্ণ মরুভূমি, ক্রান্তীয় উষ্ণ মরুভূমি। তাহলে ব্যাস, এখান থেকে একটা কোশ্চেন কমন তোমরা পেয়ে গেলে। বিডব্লিউএইচ, এই বি এবং এখান থেকে এ থেকে বি এর মধ্যে একটি আসবেই, তোমাদেরকে বলছি। কোপেনের থেকে একটা ফ্রন্টয়েড আসুক না আসুক, কোপেন থেকে আসবেই। ফ্রন্টয়েড ক্লাস 11-12 ছেলেদেরকে পড়াতে হয় না সেইভাবে, কিন্তু কোপেন তোমাদের এখন নতুন সিলেবাসে যদিও নেই। ঠিক আছে, পরে ফোর্থ সেমিস্টারে হয়তো থাকতে পারে। তাহলে নর্মালি কিন্তু তোমাদেরকে কোপেন থেকে কোশ্চেন আসবেই। ওপেন থেকে কোশ্চেন আসবে, এ এবং বি থেকে একটি 1 নম্বরের আসবেই। মনে রাখবে। তাহলে এ এবং বিটি ভালো করে করবে বাবু। কিছু নেই, এখানে 4টে আছে। এখানে 4 আর 2 6, আর 6 আর 4 10। 10টা করলেই তো তুমি এখানে 1 নম্বর কমন পেয়ে যাবে। এবং এখানে নাম বলে দিলাম তো, যদি এগুলো কিভাবে মনে রাখবে, জাস্ট এইটাকে ফলো করবে। ঠিক আছে, তাহলেই হবে। তাহলে এটা গেল বি এর। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? যদি কারো ডাউট থাকে বল। ক্লিয়ার তো এই অবধি? আচ্ছা, একটু ওয়েট করো তো, একটা ফোন আসছে, একটু ওয়েট কর। হ্যাঁ, একটু ওয়েট করো। একটু দেখে নাও, যদি কারো কিছু কোথাও অসুবিধা আছে আমি বলছি। হ্যাঁ, 1 মিনিট।
হ্যাঁ, এই পর্যন্ত অসুবিধা নেই কারো? দেখো যদি অসুবিধা থাকে বলো, আমি আরেকবার বলে দেবো। আচ্ছা, অসুবিধা নেই কারো? এবার আমরা সিতে আসছি। নরমালি সিটা কি দেখো, সিটা যদি ছবিতে আমি দেখাই তোমাদেরকে, সিটা কোথায়? এই যে সিটা দেখো, সিটা হচ্ছে গিয়ে তাই তো? মেসোথার্মাল যেখানে আছে, মেসোথার্মাল মানে এটা আমরা উপক্রান্তীয় যে অঞ্চলগুলো আছে, যেমন আমাদের শীত শীত পড়ে গেল, সেই সমস্ত জায়গাতে, যেমন শীতকালের সেখানে টেম্পারেচার নর্মালি তোমার হচ্ছে গিয়ে তোমার 3 ডিগ্রির উপরেই থাকবে এবং 13 ডিগ্রির নিচে থাকবে, এগুলো যেরকম থাকে আর কি। নর্মালি টেম্পারেচার 8 থেকে 18-র মধ্যে থাকবে। 8 থেকে 18 মানে আমাদের যেমন শীতকালে থাকে, সেগুলো হচ্ছে কি তোমার মিড ল্যাটিটিউড বা হচ্ছে মেসোথার্মাল সেই জোনে চলে গেল। ঠিক আছে, এই যে তোমার মেসোথার্মাল, এই যে মেসোথার্মাল এই এবং এই, ঠিক আছে, এটা হচ্ছে কি মেসোথার্মাল জোনে পড়ছে। তাহলে এইবার সি এর ফার্স্ট অর্ডার সিস্টেমে যদি আমরা আসি, দেখো সি যদি ফার্স্ট অর্ডার সিস্টেম, এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা আছে ভূমধ্যসাগরীয় যে জলবায়ু, সেই ভূমধ্যসাগরীয় জলবায়ুটা কিন্তু দিতে পারে। তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেমে কি আছে আমার? সি। সি এর প্রথমে মনে রাখবে এটাকে কি বলছে, এটাকে বলছে মেসোথার্মাল। মেসোথার্মাল নর্মালি এর টেম্পারেচার থাকে 8 ডিগ্রি থেকে 18 ডিগ্রি অন অ্যান অ্যাভারেজ, এটা থাকে। এবং এর সাথে দু একটা আরো কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন হচ্ছে কি এগুলো নরমালি পরীক্ষাতে আসে না, মনে রাখবে যে এই তাপমাত্রা যে কোল্ডেস্ট যে মাস থাকবে, যেটা হচ্ছে শীতল যে মাসটা থাকবে, তার টেম্পারেচার মোটামুটি 3 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর থাকবে এবং 13 ডিগ্রির নিচে থাকবে। 13 ডিগ্রি, 13 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকবে। এই দুটো হচ্ছে মেন বৈশিষ্ট্য। এখন এটা ফার্স্ট অর্ডারের আমরা প্রত্যেকটারে কি বলেছি, যে প্রত্যেকটারে কি থাকবে? অর্ডার থাকবে, দুটো করে অর্ডার থাকবে। তাহলে এটারও হচ্ছে কি সি এফ। এফ মানে কি বলেছি? এফ মানে সারা বছর বৃষ্টিপাত। তাহলে দেখো এখানেও মিড ল্যাটিটিউডেও কিন্তু সারা বছর বৃষ্টিপাত হয়, এটাকেও হিউমিড, যেটাকে হিউমিড সাবট্রপিক্যাল বলা হয়। সি ডাব্লিউ মানে বলেছি, ডাব্লিউ মানে কি, যেখানে তোমার হচ্ছে কি বলেছি যে গ্রীষ্মকালীন যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত শীতকালে বৃষ্টির যে ঘাটতি থাকবে সেটা, মানে শীতকাল শুষ্ক থাকবে। এবং লাস্ট ওয়ান ইজ সি এ। ঠিক আছে, এই এই যে ক্লাইমেটটা আছে, আবার এ বি এখানে আবার অ্যাড করা হয়েছে সি এর ক্ষেত্রে। তাহলে সি এর ক্ষেত্রে মনে রাখবে, সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে এখানে এ, বি এবং সি, এই তিনটে ওয়ার্ড অ্যাড করা হয়েছে। বাকি তুমি আর কোথাও সেইভাবে দেখতে পাবে না। ঠিক আছে, সি এবং ডি এর ক্ষেত্রে, এগুলো সি এবং ডি এর ক্ষেত্রে অনলি সি, আচ্ছা সি অবলিক দিয়ে ডি। সি এবং ডি এর ক্ষেত্রে এ বি সি, এ বি সি তিনটের মানে কি? না, এ মানে হচ্ছে গরম, মনে রাখবে। ওই রকম তো মধ্য অক্ষাংশীয় অঞ্চল সেইভাবে তো গরম পড়ে না, কিন্তু ইন্ডিকেট করা হয় এ মানে গরমকে। বি মানে হচ্ছে কি শীতকাল, নর্মালি ঠান্ডা, শীতকাল ঠান্ডা। আর হচ্ছে গিয়ে সিটে যেটা আছে, মানে হচ্ছে গিয়ে এখানে গ্রীষ্মকাল কিন্তু খুব কম সময়, যেটা গ্রীষ্মটা আসবে সেটা খুব কম সময়, গ্রীষ্মকাল খুব কম সময়ের হয়। হয়ে গেল আমার, তাহলে তিনটে আমি এখানে লিখে নিলাম। সি এবং ডি এর ক্ষেত্রে এগুলি প্রত্যেকটিতে অ্যাড হবে। তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেমে সি এফ আমরা পেলাম। সি এফ মানে সারা বছর বৃষ্টি, এবার এগুলোর কোনো আইডেন্টিক্যাল জলবায়ু আমরা সেখানে দেখতে পাই না। ধরো কোথাও বৃষ্টি বেশি হচ্ছে, সেখানে হয়তো শীতকালটা খুব ঠান্ডা, তখন কোপেন কি করেছেন, সেটার সাথে বি অ্যাড করে দিয়েছেন। কোথাও আবার গ্রীষ্মকালটা বৃষ্টি হচ্ছে, গ্রীষ্মকাল হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি শীতকালে ঠান্ডা, সেখানে তিনি বি যোগ করে দিয়েছেন। এগুলো এইভাবে হয়েছে। তাহলে এই অর্ডারের সাথে এই অর্ডার আবার ঢুকবে। এখন দেখো এইটা যদি আমি লিখি, তাহলে সারা বছর বৃষ্টি হবে, এটা আমি লিখছি না। তাহলে এটাকে কোপেন আবার দুটো ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সি এফ এ, আর একটা দুটোই তো হবে সি এফ বি। তার মানে হয় যে মধ্য অক্ষাংশীয় যে অঞ্চলটা আছে সেটা তুলনামূলকভাবে গরম হতে পারে এবং সারা বছর বৃষ্টিপাত হতে পারে। এবং দুই, সারা বছর বৃষ্টিপাত হবে কিন্তু তোমার শীতকালটা খুবই ঠান্ডা হয়ে যাবে। তাই তো, শীতকালটা কি হবে, শীতকালটা ঠান্ডা হয়ে যাবে। হয়েছে। তাহলে দেখো এই যে সি এফ, এটাকে উনি কি নামকরণ করেছেন? হিউমিড সাবট্রপিক্যাল। এটা কিন্তু ইংরেজিতে মনে রাখবে, হিউমিড, এই উপরের দুটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, হিউমিড সাবট্রপিক্যাল। এবং দ্বিতীয়টাকে বলা হচ্ছে মেরিন ওয়েস্ট কোস্ট, মানে উপকূলীয় তোমার হচ্ছে গিয়ে মহাসাগরীয় জলবায়ু, যেটা পশ্চিম দিকে আছে, মহাদেশের পশ্চিমে অবস্থিত জলবায়ু, মেরিন
ওয়েস্ট কোস্ট। পশ্চিমে বায়ু বলয়ের অন্তর্ভুক্ত আছে, আমরা জানি পশ্চিমে বায়ু বলয়ের অন্তর্ভুক্ত আছে। এইবারে ব্যাপার হচ্ছে এই যে CF এবং CFB, এটা হচ্ছে গিয়ে এ মানে গরম, তার মানে হচ্ছে কি এখানে CF এর যে ওয়েদারটা সেটা হচ্ছে গিয়ে হিউমিড আর্দ্র থাকবে এবং তার সাথে গরম থাকবে তুলনামূলক। বি মানে হচ্ছে গিয়ে উপকূল মানে হচ্ছে বি মানে দেখো শীতকাল ঠান্ডা, শীতকাল ঠান্ডা। তার মানে সমুদ্র উপকূলের যে সমস্ত অঞ্চলগুলো আছে পশ্চিমের দিকে, পশ্চিম তীরে যে সমস্ত অঞ্চলগুলো আছে সেগুলাতে CFB যে ক্লাইমেট, সেই ক্লাইমেট আমরা দেখতে পাবো। হয়েছে, এটা মনে রাখবে, এটা পরীক্ষাতে আসে কিন্তু CF, এটা কিন্তু খুবই এটা গুরুত্বপূর্ণ। তোমার হচ্ছে গিয়ে শ্রেণীবিভাগ এই যে CFA হয়েছে। এইবারে দেখো CW মানে আমরা কি বলেছিলাম, ডাব্লিউ মানে মনে রাখবে যে শীতকাল শুষ্ক, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। তাহলে এই ক্লাইমেটটা, ক্লাইমেটটা নর্মালি এই ক্লাইমেটটাকে বলা হয় চায়নাতে। মানে চায়না যদি আমরা দেখি, চায়না কিন্তু আমাদের সাবট্রপিক্যাল অঞ্চল, যে অঞ্চল সেই অঞ্চলের মধ্যে পড়ে। এই যে যে ক্লাইমেটটা আছে 30 ডিগ্রির ওপরে পড়ে চায়না, ঠিক আছে। একমাত্র এই যে CW যে টাইপটা আছে সেই CW টাইপটা চায়নাতে দেখা যায়। শীতকাল শুষ্ক, গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়, ঠিক আছে। কি আছে, গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে এই CWটা সেটা চায়না টাইপ নরমাল, এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে। CW যেটা আছে সেটাকে কি বলা হয়, চায়না টাইপ, চায়না টাইপ। এটাকে CWটাকে বলা হচ্ছে চায়না টাইপ। এটার আবার দুটো ভাগ আছে। কি কি ভাগ আছে আবার দিয়ে দাও, CWA আর CWB। তাহলে এ মানে আমি জানি, এ মানে কি জানি যে গরম, তাহলে চায়না টাইপটাই যখন গরম হবে, এবং বি মানে কি শীতকালে ঠান্ডা হবে। তাহলে আমরা বলতে পারি CW মানে গরমকাল, যেটা সাব ট্রপিক্যাল মনসুন, মানে ট্রপিক্যাল মনসুন নয়, সাব ট্রপিক্যাল মনসুন, মানে ট্রপিক্স পেরিয়ে যে সমস্ত মনসুন গুলো আছে সেগুলো সাব ট্রপিক্যাল মনসুন। তাহলে আমরা বলতে পারি সাব ট্রপিক্যাল মনসুন। আর CWB মানে শীতকাল ঠান্ডা, এটাকে বলে ট্রপিক্যাল আপল্যান্ড, মানে ট্রপিক্যাল এরিয়াতে উঁচু, যেমন দার্জিলিং, ঠিক আছে। বা ধরো আমি যেগুলো শিবালিকের যেমন যদি বলি, যেমন ধরো দেরাদুন, ঠিক আছে, এগুলো কি, এগুলো CWB এর মধ্যে পড়বে, ঠিক আছে। শীতকালে ঠান্ডা থাকে খুব। তাহলে এই যে এগুলো এগুলো কি পড়বে, এটা হচ্ছে কি তোমার বলতে পারি যে এটা যে ট্রপিক্যাল যে আপল্যান্ডস গুলো আছে, ট্রপিক্যাল আপল্যান্ড, ট্রপিক্যাল যে উচ্চভূমিগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে পড়বে। ট্রপিক্যাল যে আপল্যান্ড গুলো সেগুলো এই চায়না টাইপের মধ্যে পড়বে, ঠিক আছে। তাহলে এখানে এটা মনে রাখবে, এখানে চায়না টাইপটা মনে রাখবে, তার সাথে এগুলো সেভাবে ভাইটাল এখনো পর্যন্ত পরীক্ষাতে সেভাবে আসেনি, ঠিক আছে। তাই জন্য তোমাদেরকে বলছি অত ভয় পাওয়ার দরকার নেই। এখানে CFটা ভালো করে পড়বে আর CWটা বলবে চায়না টাইপ কোনটাকে নির্দেশ করে, তোমরা CWটাকে চায়না টাইপ নির্দেশ করছে, চীন দেশীয়। এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ, এটি মানে হচ্ছে ভূমধ্য সাগরীয়, ভূমধ্য সাগরীয়। দেখো এখানে ডাইরেক্টলি এই জুড়ে গেছে। কারণ ভূমধ্যসাগরীয় ক্লাইমেট আমরা জানি, সেখানে শীতকালে বৃষ্টিপাত হয় আর গরমকালটা ড্রাই থাকে, তার জন্য গরম ওখানটা। তা গরমকাল ড্রাই থেকে শুষ্ক, শুষ্ক মানে কি, হুম, CW তে প্রচুর বৃষ্টিপাত হয়, ঠিক, CWA তে প্রচুর বৃষ্টিপাত হয়। CWA সাবট্রপিক্যাল মনসুন আমাদের এখানে পড়বে তোমার CWA ওয়ে, তোমার যে গাঙ্গেয় যে সমভূমি আছে সেই গাঙ্গেয় সমভূমিটাও কিন্তু CWA তে পড়বে। যখন আমরা ইন্ডিয়ার রেসপেক্টিভে দেখবো তখন এই CWE টা মানে কোপেনটাকে যখন আমরা ইন্ডিয়ার রেসপেক্টিভে দেখবো তখন সাবট্রপিক্যাল মনসুনের কিন্তু কিছুটা অংশ পড়বে, কারণ আমাদের ট্রপিক্স এর উপরে চলে যাচ্ছে, তার মানে সেটা সাবট্রপিক্যাল, তাই তো। আমাদের নদীয়ার উপর দিয়ে যখনই যে চলে যাচ্ছি বা আমাদের তখনই, বা ঝাড়খণ্ড বলো, এগুলোর উপরে যখনই আমরা চলে যাচ্ছি তখন সেটা সাবট্রপিক্স এর আন্ডারে পড়ে যায়, ঠিক আছে। এগুলো তখন সাবট্রপিক্যাল মনসুনের অন্তর্ভুক্ত হয়ে যায়। এটাকে আমাদের এখানে নাম দেয় যে CWE এর জায়গায় CWG বলে, ঠিক আছে। এগুলো আমরা যখন ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বো তখন সেটা আসবো, ঠিক আছে। তাহলে যে এ আছে, মনে রাখবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল যে ভূমধ্যসাগরীয়। এইবারে এ মানে হচ্ছে গরম, আমরা জানি সেখানে শীতকালে বৃষ্টিপাত হয়। মানেই যদি এর সাথে এ দেখো তাহলে তখন সেটাকে বলে ভূমধ্যসাগরীয়। এখন ভূমধ্যসাগরে তো বাবু দুই রকম ভাগ আছে, ভূমধ্যসাগরের কোনটা উপকূলে অবস্থিত, কোনটা কোস্টাল এরিয়াতে অবস্থিত, ঠিক আছে। তাহলে সেই জন্য কোপেন কি করেছেন, এটাকে ভাগ করে দিয়েছিলেন দুটো ভাগে। আচ্ছা এটা CS হবে, সরি এটা ভুল হয়েছে, CS হবে, কি হবে, CS, সি এর সাথে এস যোগ হবে, আমি লিখে দিয়েছিলাম CS। CS মানে কি, ভূমধ্যসাগরীয়।
তাহলে সি এর সাথে এ যোগ হবে আর বি যোগ হবে, বাকি এইটা খুবই কম দেখা যায়, খুব সময় যে কম সময়ের জন্য গ্রীষ্মকাল। তাহলে সি এস যেটা আছে, তাহলে আমরা বলছি এটা আমি ভুল করে লিখে দিলাম, তাহলে সি এস যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সি এস হচ্ছে গিয়ে ভূমধ্যসাগরীয়, এটা ভূমধ্যসাগরীয়। এর দুটো থাকবে সি এস এ আর সি এস বি, এটাই দুটোই হচ্ছে ভূমধ্যসাগরীয়। কিন্তু সি এস এ মানে হচ্ছে গরম, এটা কোথায়, এটা মাঝখানে, ভূমধ্যসাগরের যে গরম কোথায় হবে, যে ভূমধ্যসাগরের যে অঞ্চল আছে তার মাঝখানগুলোতে গরম, যেগুলো ল্যান্ড আছে সেই ল্যান্ডের মাঝখানগুলো তুমি এক্সট্রিম, দিল্লি গরমকালের সময় প্রচুর গরম, দেখো দিল্লি হরিয়ানা প্রচুর গরম, এগুলো মাঝখানে ইন্টেরিয়ার যে জায়গাগুলো আছে এগুলো প্রচুর গরম হয়, তাহলে সমুদ্র থেকে দূরে অবস্থিত হয়। তাহলে সি এস এ মানে হচ্ছে কি যেগুলো ভূমধ্যসাগরের ভূমধ্যসাগরের যে অঞ্চলের মাঝখানে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, ইন্টেরিয়র মেডিটেরিয়ান, ইন্টেরিয়র মেডিটেরিয়ান। আর এটাকে বলবো কোস্টাল মেডিটেরিয়ান, কোস্টাল মেডিটেরিয়ান, কোস্টাল মেডিটেরিয়ান। ঠিক আছে, তাহলে এই দুটো মনে রাখবে, সব থেকে সিএস টা মনে রাখবে, সিএস অনেক সময় এটা দিয়ে দেয়, সিএস এ এবং সিএসবি দুটোই কিন্তু আসতে পারে এখান থেকে। তাহলে আমি এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা বললাম, এখান থেকে এই দুটোই বললাম, তার সাথে চাইনা টাইপটা বললাম, এই ভাগগুলো নর্মালি আসে না সিএফএ, তাহলে এখান থেকে সিএফএ মানে হচ্ছে তোমার হিমিড সাবট্রপিক্যাল, সিডাব্লিউ হচ্ছে চাইনা টাইপ, সিএস মানে হচ্ছে ভূমধ্যসাগরীয়, সিএস এ মানে হচ্ছে গিয়ে তোমার ইন্টেরিয়র, সি সিএস বি মানে হচ্ছে গিয়ে কোস্টাল, যে ভূমধ্যসাগর আছে সে কোস্টাল ভূমধ্যসাগর। ব্যাস, তাহলে হয়ে গেল এটা সি এর লেখা, চুকে গেল, ঝামেলা চুকে গেল সি এর। এইবারে আসবো আমরা ডি এর। ঠিক আছে, ডি তে আমরা কিভাবে ভাগ করছি, ডি তেও কিন্তু সেম, ডি তেও কিন্তু এইগুলো যোগ হবে, এ এবং বি। যেহেতু ডি মানে হচ্ছে কি মাইক্রো থার্মাল, মানে আরো অতি তীব্র শীত, ডি মানে কি আমরা বলতে পারি মাইক্রো থার্মাল, মাইক্রো থার্মাল। তার মানে উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আস্তে 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 চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো ক্লাইমেটের সাথে। এখন এই যে মাইক্রো থার্মালকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করি, সেকেন্ড অর্ডার সিস্টেম, একটা হচ্ছে ডিএফ মানে বৃষ্টিপাত হয়, আর একটা হচ্ছে গিয়ে ডিডাব্লিউ মানে শীতকাল, যেটা তোমার হচ্ছে গিয়ে শুষ্ক, সেই শুষ্ক শীতকাল। এখন প্রত্যেকটির চারটে করে ভাগ আছে, এই চারটে কিন্তু নর্মালি পড়ে না, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, চারটে করে ভাগ আছে, চারটে পড়ে না, চাপ নেওয়ার কোনো দরকার নেই, যেটা পড়ে সেটা বলে দেয়। তাহলে ডিএফ এর সাথে কি বললাম, প্রত্যেকটির সাথে আমাদের এ বি সি এখানে তিনটেই যোগ হবে, তাহলে ডি, আচ্ছা তিনটে করে ভাগ, চারটে না তিনটে করে ভাগ আছে প্রত্যেকটি, আচ্ছা এটা কেটে দিলাম। তাহলে ডি এটা ভালো করে করি, দাঁড়াও দেখো, ডি, ডিটাকে আমরা কি বলছি, ডিটাকে বলছি মাইক্রো থার্মাল, মাইক্রো থার্মাল। ডি কে মূলত সেকেন্ড অর্ডার সিস্টেমে দুটো ভাগে ভাগ করছে, তাই তো, একটা হচ্ছে ডিএফ তার মানে সারা বছর বৃষ্টি হবে, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডিডাব্লিউ। ডিএফ কে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়, এটিকেও তিনটি ভাগ কেন আছে, ওই যে বললাম এ বি আর সি। এ মানে কি গরম, বি মানে কি শীতল, মানে শীতকাল শীতল, মানে অতিরিক্ত শীতল, ওই না বলা হয় শীতকাল শীতল। আর সি মানে হচ্ছে গিয়ে যেখানে গ্রীষ্ম স্বল্পস্থায়ী, গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী। এগুলো দেখা যেতে পারে কারণ এগুলো একবারে তোমার চলে গেছে পোলার এরিয়ার দিকে, শীতকাল স্বল্পস্থায়ী হয়েছে, এগুলো পোলারের দিকে চলে গেছে, মানে সেখানে ভেরিয়েশন করবে। এইবারে ডি এর সাথে কি হতে পারে, ডি এফ এ, ডি এফ বি অ্যান্ড ডি এফ সি। ঠিক এইভাবে ডি ডাব্লিউর সাথেও যদি যোগ হবে, ডি ডাব্লিউ এ, ডি ডাব্লিউ বি অ্যান্ড ডি ডাব্লিউ সি, হয়েছে এই কটা। এবার এগুলোর সব নাম আছে হিউমিড কন্টিনেন্টাল, অত কিছু জানার দরকার নেই, এইটা পরীক্ষাতে আসে, ডিএফসি তে মনে রাখবে, হিউমিড কন্টিনেন্টাল, হিউমিড কন্টিনেন্টাল। আচ্ছা দেখবে আমাদের যে লন্ডন টন্ডনে যখন ক্রিকেট খেলা হয়, শীতকালেও দেখবে ওইখানে প্রচুর বৃষ্টিপাত হয়, শীতকালে পুরো বৃষ্টিপাত হয়, দেখেছো তো শীতকালে বৃষ্টিপাত, ওইটা কিন্তু ডি এর আন্ডারে পড়ে আছে, মাইক্রো থার্মালের কাছাকাছি চলে যাচ্ছে। হিউমিড যে কন্টিনেন্টাল গুলো আছে এগুলোকেও হিউমিড কন্টিনেন্টাল বলা হয়, ঠিক আছে, এটা সাব আর্কটিক বলা হয়, এটা একবারে উপর দিকে চলে যাচ্ছে, সি মানে গ্রীষ্মকাল, এটাকে সাব
আর্কটিক বলা হয়, মানে আর্কটিকের দিকে চলে যাচ্ছে, মানে উপর দিকটা আর্কটিক, নিচে তো আন্টার্কটিক আছে, তাহলে সাব আর্কটিক, তোমার কন্টিনেন্টাল, সব কন্টিনেন্টাল জলবায়ু। ঠিক আছে, DW এগুলোকে বলা হয় তোমার হিউমিড কন্টিনেন্টাল। ঠিক আছে, এই ভাগগুলো সেইভাবে অতটাই ইম্পর্টেন্ট নয়। তাহলে এখানে মাইক্রো থার্মালের ক্ষেত্রে কিছু জিনিস বৈশিষ্ট্য মনে রাখবে, যে এখানে তীব্র শীত পড়ে, টেম্পারেচার শীতকালের যে মাসটা থাকে তার উষ্ণতা থাকে 3 ডিগ্রির নিচে থাকে, এবং উষ্ণতম মাসের শীতলতা থাকে কত, -10 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো নর্মালি আসে না পরীক্ষাতে। এই DF যে এ আছে, সেই DF এটা কিন্তু ভালো করে মনে রাখবে, হিউমিড কন্টিনেন্টাল, ওইটা কিন্তু অনেক সময় তুলে দেয়। ঠিক আছে, ওইটা তুলে দেয়। এইবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি, এখানে শুধু এইগুলো মনে রাখবে এইটাই, আর এগুলোর থেকে সেইভাবে কিছু ক্যারেক্টারিস্টিক নেই। এইবার আমরা চলে আসবো যেটা আছে। ঠিক আছে, যে ক্লাইমেট আছে, সেই ক্লাইমেট, যে ক্লাইমেট আছে, ক্লাইমেট মানে কি, হেকিস্ট থার্মাল যেটা, তাই তো, হেকিস্টো থার্মাল, হেকিস্টো থার্মাল। দেখো, এই যে তোমার ক্লাইমেটটা, সেটা একবারে আমরা যখন পোলে ছাড়িয়ে চলে যাচ্ছি 65 থেকে, বোথ ল্যাটিটিউডে 65 পেরিয়ে যখন চলে যাচ্ছি, প্রায় 70-72 পেরিয়ে চলে যাচ্ছি, তখন যে ক্লাইমেটটা আমরা পাচ্ছ, তখন সেটাকে বলা হচ্ছে পোলার ক্লাইমেট। এটাকে নর্মালি বলা হয় পোলার ক্লাইমেট। কি বলা হয়? পোলার ক্লাইমেট। এটাকে পোলার ক্লাইমেট বলা হয়। এটার সেকেন্ড অর্ডার সিস্টেমের দুটো ভাগ আছে, দুটোই আছে। একটা হচ্ছে ইটি, এটা পরীক্ষাতে আসে কিন্তু, অ্যান্ড এটা ওয়ান, আর একটা হচ্ছে ইএফ। টি মানে হচ্ছে তুন্দ্রা, এটাকে বলা হয় তুন্দ্রা, এটাকে তুন্দ্রা বলা হয়। আর এফ মানে হচ্ছে ফ্রস্ট, মানে চিরহিমন যে জায়গাগুলো আছে, বা চিরহিম যেখানে জমে আছে, সেটাকে ফ্রস্ট বলা হয়, বা তুষার বলা হয়, চির তুষার বলা হয়, এটাকে তুষার বলা হয়। এবং মনে রাখবে যে এই অঞ্চলগুলোতে, বিশেষ করে এই যে ইএফ যে ফরেস্ট, যেটা তোমাকে বলতেই পারে যে কোন অঞ্চলের টেম্পারেচার সব সময় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কম থাকে, ইটি, ইএফ, তাহলে এটা তোমরা নর্মালি সবাই পারবে যে স্যার এটা হবে ইএফ যে ক্লাইমেট আছে, সেই ইএফ যে ক্লাইমেট আছে, ফ্রস্ট, ফ্রস্ট মানে তুষার হয়ে থাকে। আর তুন্দ্রা মানে হচ্ছে ইটি। এবার দেখো, এখানে হচ্ছে গিয়ে এই যে হিকেস্টোথাম বলতে আমরা জানি যে সেখানে নর্মালি কি, লাইকেন, মস, এই সমস্তগুলো হয়ে থাকে। আর এখানে মনে রাখবে, যদি বলে যে তুন্দ্রা বায়ম, তাই তো, তুন্দ্রা বায়ম কোথায় আছে? একমাত্র উত্তর গোলার্ধেই আছে, মনে রাখবে। এটা কিন্তু একটা ভাইটাল কোশ্চেন। তুন্দ্রা বায়ম কিন্তু দক্ষিণ গোলার্ধে নেই, তুন্দ্রা বায়ম একমাত্র উত্তর গোলার্ধে আছে। তাহলে তুন্দ্রা বায়ম যেটি আছে, সেটি হচ্ছে গিয়ে পুরোপুরি হচ্ছে গিয়ে তোমার, ইএমটা কি, ইএম তো লিখিনি আমি কোথাও, দেবাশিস ইএম তো লিখিনি আমি কোথাও, ইএফ বলেছি, ইএফ বলেছি। ইএম বলতে কোনো ক্লাইমেট হয় কি? আমার তো জানা নেই ইএম ক্লাইমেট বলে যদি হয় কিছু। ই এর সাথে এম হবে কি, ই এর সাথে এম হবে না। ঠিক আছে, তাহলে তুন্দ্রা এটা ইএফ, ইএফ এটা ইটি। ঠিক আছে, ইএফ আর ইটি। নোটস, আচ্ছা ওটা দেখবো, তাহলে টির সাথে হয় না, তুমি ইয়ে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওটা বললাম তো, ইয়ের সাথে এম হয় না, এটা প্রিন্ট মিস্টেক হতে পারে। তাহলে তুন্দ্রা বায়াম, যদি তোমাদেরকে বলে যে তুন্দ্রা বায়াম কোন ধরনের জলবায়ুর সাথে সম্পর্কযুক্ত, অবশ্যই বলবে যে তুন্দ্রা বায়ু। যদি অপশন না দেয়, তুন্দ্রা তো যদি তুন্দ্রা মেনশন করে দেয়, তখন বলবে ইটি। আর যদি মেনশন না করে, আমি বলছি মেনশন করা, কোশ্চেন হচ্ছে জানবে, খুব বুদ্ধিমান যারা কোশ্চেন করেন, তারা খুব বুদ্ধিমান, তারা তোমার সাইকোলজির সাথে খেলে যান। ওরা জানেন যে ছেলে মেয়েরা কোনটাতে ভুল করবে, ওরা ইচ্ছে করে ওইগুলো দেয়। তাহলে ইন্ডিকেট কোনটা করছে, আনসার কোনটা সঠিক হবে, সেটা সবসময় চেষ্টা করবে। যদি বলে তুন্দ্রা বায়ম, ইন্ডিকেট করছে যদি ইটি থাকে, এরকম থাকে, ইটি থাকে, ইএফ থাকে, আছে, তাহলে তোমরা কি করবে, কোনটা করবে? এবার তুমি তো পার্টিকুলারলি জানো না যে টি এর মধ্যে আছে না এর মধ্যে আছে, কারণ এর মধ্যেই ইটি পড়ে, তখন তোমাকে কিন্তু তুন্দ্রা বায়ম করতে হবে। আর যদি না থাকে, তখন কিন্তু ইটি করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করবে, এই জিনিসগুলো খেয়াল করে করবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে এটা গেল আরেকটা ক্লাইমেট আছে নর্মালি, বলে ক্লাইমেট আছে, দেখবে ক্লাইমেট, ক্লাইমেট আছে, দেখবে। এটা আছে গিয়ে
হ্যাঁ, ওগুলো ঠিক করে দাও, ওগুলো ঠিক করে দাও। অনেক সময় প্রিন্ট মিস্টেক থাকে, ওগুলো ঠিক করে দাও। এইবার আমি বলছি এইচ ক্লাইমেট বলে একটি ক্লাইমেট আছে। কোপেনের এই ক্লাইমেটটি, কোপেনের এই জলবায়ুর শ্রেণীবিভাগটি, জলবায়ুর আমি লিখছি, দেখো এটা কেন লিখছি, শ্রেণী বিভাগটি কেবলমাত্র কেবলমাত্র একটি উলম্ব শ্রেণী বিভাগ। তাহলে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে নিম্নলিখিত কোন শ্রেণী বিভাগটি, আসতেই পারে যে নিম্নলিখিত কোন শ্রেণী বিভাগটি কোপেনের একটি উলম্ব জলবায়ুর শ্রেণী বিভাগ। তখন কোনটা করবে? উলম্ব যদি বলে ভার্টিক্যাল, ভার্টিক্যাল এইচ। কেন এটা কোপেন করেছেন এইচ? এইবারে তোমাদেরকে বলি কেন এইচ জলবায়ুটা কোপেনের আনার প্রয়োজন হলো। এগুলো মডিফাই করে পরে ঢোকানো হয়েছে। কেন এইচ দেওয়া হয়েছে? এখন আমরা জানি যে ট্রপিক্সের কিছু কিছু জায়গা আছে যে সমস্ত জায়গাগুলো প্রচুর গরম। যেমন আমরা যদি ধরে নিই মাউন্ট কিলিমাঞ্জারো আছে আফ্রিকাতে, তাই তো? মাউন্ট কিলিমাঞ্জারো আছে আফ্রিকাতে। এখন সেই আফ্রিকাতে হওয়া সত্ত্বেও বা ট্রপিক্যালে হওয়া সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারোর উপর সারা বছর ধরে কিন্তু বরফ জমে থাকে, তাই তো? বরফ জমে থাকে। এখন এই যে বরফ আবৃত যে অঞ্চলগুলো, ট্রপিক্যাল এরিয়ার যে বরফ আবৃত যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোকে ইন্ডিকেট করার জন্য ইন্ডিভিজুয়ালি কোপেন এক একটি ক্লাইমেটকে, ওই ক্লাইমেট গুলোকে এইচ ক্লাইমেট নাম দিয়েছেন। কি ক্লাইমেট নাম দিয়েছেন? এইচ ক্লাইমেট। তাহলে শুধুমাত্র ভার্টিক্যাল এক্সটেনশন দেখানোর জন্য, মনে রাখবে, শুধুমাত্র ভার্টিক্যাল এক্সটেনশন দেখানোর জন্য কোপেন একটি ক্লাসিফিকেশন। এবারে কিছু কিছু অথার বা কিছু কিছু ভৌগোলিক কি করেছেন, এই এইচটাকে টি এর মধ্যে বা ইয়ের মধ্যে ঢুকিয়ে দিন, কিন্তু না, এইচটাকে উনি আলাদা করে করেছিলেন। এইচটাকে একটা সময় এইচটাকে উনি আলাদা করে করেছিলেন, এবং এইচটা উনি বলেছিলেন যে এইচটা হচ্ছে গিয়ে ট্রপিক্স বা সাব ট্রপিক্স এর যে সমস্ত পার্বত্য অঞ্চল আছে, সেই পার্বত্য অঞ্চলে যে সমস্ত জায়গায় বরফ জমে আছে, সেই সমস্ত জায়গাতে বা সেই সমস্ত অঞ্চলের ক্লাইমেটটা হচ্ছে এইচ ক্লাইমেটের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন আসে ওইরকম উল্টো পাল্টা দেবে না, দিলে একটিই দেবে যে কোন ক্লাইমেটের কোন শ্রেণীবিভাগটি একমাত্র কোপেনের উলম্ব শ্রেণীবিভাগ, উলম্ব, ভার্টিক্যাল। কি? ভার্টিক্যাল, ভার্টিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে ভার্টিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে এইচ। ওই জন্য দেখবে আমাদের ইন্ডিয়ান রেসপেক্টিভে যখন আমরা দেখি যে সমস্ত জায়গাগুলো সারা বছর ধরে বরফ জমে থাকে, গ্রেটার হিমালয়ের যে পোর্শন গুলো আছে, সেই পোর্শন গুলোকে আমরা এইচ দ্বারা ইন্ডিকেট করি। দেখবে যখন আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে ক্লাসিফিকেশনটা পড়বো কোপেনের, তখন কি আছে দেখবে, তখন সেগুলোকে এইচ বলে ইন্ডিকেট করেছে। কিছু কিছু বই এইচ বলে করা আছে, কিছু কিছু বই দেখবে তোমার এফ করে করা আছে বা ইটি করে করা আছে, এরকম করে করা আছে। তার মানে এটা নয় যে ভুল, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা উনি সিদ্ধান্তটা নিয়েছিলেন এইচটাকে যে ভার্টিক্যাল যেটা বলা হয় সেই ভার্টিক্যাল। ঠিক আছে? তাহলে এইটা গেল। এবার দেখো এখানে কোপেনের সমালোচনা আছে, ইভালুয়েশন বা মূল্যায়ন ক্রিটিসিজম আছে, কিন্তু ক্রিটিসিজম থেকে সেইভাবে কিছু কোশ্চেন আজ পর্যন্ত নর্মালি আসেনি। ঠিক আছে? যা আসবে তোমাদের এইগুলোর থেকেই কিন্তু কোশ্চেন গুলো পড়বে। প্রথমে আমি তো বললাম এ বি এবং সি, সি এরও বলে দিয়েছি এবং ডি এরও বলে দিয়েছি, দিলে কোনটা দেবে, ওর বাইরে দেবেই না। এগুলো থেকে হয়তো ম্যাচ দিতে পারে। ঠিক আছে? দাঁড়াও।